আচ্ছা, সো এখন হচ্ছে আমরা রেডিওঅ্যাক্টিভিটির সাথে রিলেটেড যে পার্টিকেলগুলো আছে সেগুলো দেখব। সো ফার্স্টে যেই পার্টিকেলটার ব্যাপারে শিখব সেটা হচ্ছে আলফা পার্টিকেল। ওকে, সো আলফা পার্টিকেল জিনিসটা কি? আলফা পার্টিকেল হচ্ছে তোমার অ্যাকচুয়ালি একটা হিলিয়াম নিউক্লিয়াস। মানে আলফা পার্টিকেলের সবচেয়ে ইজি ডেফিনেশন হচ্ছে যে এটা হচ্ছে জাস্ট একটা হিলিয়াম নিউক্লিয়াস। তো এখন অন্য অ্যাটমের ভিতরে কি হিলিয়ামের নিউক্লিয়াস থাকে? তো এখন তুমি চিন্তা করে দেখো যে হিলিয়ামের নিউক্লিয়াস বলতে আসলে কি বোঝাই। হিলিয়াম হচ্ছে আহ, আমরা জানি হিলিয়াম হচ্ছে দুইটা তার প্রোটন থাকে। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2 অ্যান্ড হিলিয়ামের ম্যাস নাম্বার হচ্ছে 4 অ্যান্ড তার হচ্ছে দুইটা ইলেকট্রন থাকে ডেফিনেটলি নিউট্রাল স্টেটে। তো তার নিউক্লিয়াস বলতে কি বোঝায়? তো এখানে আমরা হিলিয়ামের ছোট একটা স্ট্রাকচার যদি আঁকি, লাইক এটা হচ্ছে ধরো হিলিয়ামের নিউক্লিয়াস অ্যান্ড এটা হচ্ছে হিলিয়ামের অরবিট। সো হিলিয়ামের নিউক্লিয়াসের ভিতরে কি আছে? হিলিয়ামের নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে প্রোটনস। এই হচ্ছে সে দুইটা প্রোটন। আর হিলিয়ামের নিউক্লিয়াসের ভিতরে আরও আছে দুইটা নিউট্রন। অ্যান্ড হিলিয়ামের হচ্ছে দুইটা ইলেকট্রন আছে অরবিটিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। সো এই একটা ইলেকট্রন আর এই হচ্ছে আর একটা ইলেকট্রন। আমি এখানে ড্র করি। সো এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন। সো এটা হচ্ছে হিলিয়াম অ্যাটম। অ্যান্ড আমাদেরকে যদি বলা হয় হিলিয়াম নিউক্লিয়াসের কথা, তো হিলিয়াম নিউক্লিয়াস আমি কিভাবে অ্যাচিভ করতে পারি? যদি হিলিয়াম তার দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, ডোনেট করে দেয়, তখন অ্যাকচুয়ালি আমরা জাস্ট এই স্ট্রাকচারটা পাবো। জাস্ট এইটুক থাকবে। দ্যাট ইজ সে তার ইলেকট্রন দুইটা ডোনেট করে দিছে অ্যান্ড তাকে আমরা সিম্বলিক্যালি তখন বলবো যে সে হচ্ছে একটা হিলিয়াম 242+ ক্যাটায়ন। আর এটাই আসলে একটা হিলিয়াম নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস। সো হিলিয়াম নিউক্লিয়াস বলতে আমরা যদিও এই সিম্বলটা দিয়ে বুঝাই, বাট অ্যাকচুয়ালি এটা জাস্ট হচ্ছে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের একটা কালেকশন। ওকে, এটাই হচ্ছে তোমার হিলিয়াম নিউক্লিয়াসের ডেসক্রিপশন আর কি। কারো যদি কোথাও কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। তো আলফা পার্টিকেল হচ্ছে এই তোমার হিলিয়াম ক্যাটায়ন, সরি হিলিয়াম 242+ ক্যাটায়ন বা হিলিয়াম নিউক্লিয়াস যেটা বললাম সেটাই। তো অন্য অ্যাটমের ভিতরে আসলে হিলিয়াম থাকে না। যেটা বলা হয় যে একটা হিলিয়াম মানে যে কোনো একটা অ্যাটম যখন দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের এরকম একটা প্যাকেটকে রিলিজ করে একসাথে, তখন হচ্ছে আমরা বলি যে ওইটার ভিতর থেকে একটা আলফা পার্টিকেল বের হয়ে আসছে। অ্যান্ড আলফা পার্টিকেলকে আমরা হচ্ছে আসলে হিলিয়াম নিউক্লিয়াসের মতো করে চিন্তা করতে পারি। বাট এটা জাস্ট সিম্পলি বলতে গেলে আলফা পার্টিকেল হচ্ছে অ্যাকচুয়ালি এ প্যাকেট অফ 2 প্রোটনস অ্যান্ড 2 নিউট্রনস। আচ্ছা, আহ, কেউ কি বলতে পারবা যে আহ, আমরা তো জানি যে একটা অ্যাটম হচ্ছে প্রোটন নিউট্রন দিয়ে বানানো। তো এটা কেউ বলতে পারবা যে প্রোটন আর নিউট্রনগুলো কি দিয়ে বানানো? এনিওয়ান? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি তোমাদের বইতে কোথাও নাই, বাট অ্যাকচুয়ালি প্রোটন নিউট্রনও কিন্তু মানে ফান্ডামেন্টাল না। মানে প্রোটন নিউট্রনও কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা কিছু দিয়ে বানানো। ওকে, ইলেকট্রন হচ্ছে ফান্ডামেন্টাল। দ্যাট ইজ ইলেকট্রন হচ্ছে একদমই ফান্ডামেন্টাল একটা পার্টিকেল, বাট প্রোটন নিউট্রন ফান্ডামেন্টাল না। তো এটা একটু জেনে রাখতে পারো যে প্রোটন হচ্ছে অ্যাকচুয়ালি
আহ, তিনটা কোয়ার্ক দিয়ে বানানো। ওকে, তিনটা কোয়ার্ক, 3 কোয়ার্কস। ওকে, সো মানে কীরকম কোয়ার্ক দিয়ে বানানো? এই কোয়ার্কগুলো হচ্ছে, মানে এই তিনটা কোয়ার্ক হচ্ছে দুইটা আপ কোয়ার্ক আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। ওকে, আর এই কোয়ার্কগুলোকে আবার জোড়া লাগায় রাখে হচ্ছে গ্লুঅন। গ্লুঅন নামে একটা পার্টিকেল আছে। গ্লুঅন হচ্ছে কাইন্ড অফ গ্লু টাইপের, মানে এই আরও ফান্ডামেন্টাল যে পার্টিকেলগুলো আছে কোয়ার্ক পার্টিকেল, তুমি যখন বড় হয়ে পার্টিকেল ফিজিক্স নিয়ে পড়বা তখন অ্যাকচুয়ালি এগুলো জানবা। তো এই মানে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এইগুলোকে হচ্ছে একসাথে জোড়া দিয়ে রাখে হচ্ছে গ্লুঅন। ওকে, আর নিউট্রনের কথা যদি বলি, নিউট্রনও অ্যাকচুয়ালি কোয়ার্ক দিয়ে বানানো। তো নিউট্রন হচ্ছে 1 আপ কোয়ার্ক অ্যান্ড 2 ডাউন কোয়ার্ক দিয়ে বানানো। অ্যান্ড এই কোয়ার্কগুলোকে আবার জোড়া লাগায় রাখে হচ্ছে গ্লুঅন। ওকে, আচ্ছা, এখন তোমার কোশ্চেন আসতে পারে কোয়ার্ক কি দিয়ে বানানো, রাইট? বা ইলেকট্রন কি দিয়ে বানানো? মানে ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে ফান্ডামেন্টাল, বাট ইলেকট্রনটা আসলে কি? তো এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি মানে সারপ্রাইজিং হইলেও সত্য যে, সত্য না মানে সারপ্রাইজিং হলেও এখন ফিজিক্সে ইলেকট্রন, তারপর এই যে কোয়ার্ক, এই টাইপের ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলোকে অ্যাকচুয়ালি এরকম ছোট ছোট রাবার ব্যান্ডের ভাইব্রেশন হিসেবে ডিপিক্ট করা হয়। মানে একটা ছোট রাবার ব্যান্ডের ভাইব্রেশন আর কি, মানে ভাইব্রেশনটা ডিফারেন্ট ডিফারেন্ট হলে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেল পাওয়া যায়। মানে ইলেকট্রন হচ্ছে একটা ভাইব্রেটিং স্ট্রিং। ওকে, মানে একটা ভাইব্রেটিং স্ট্রিং এরকম। ওকে, আবার কোয়ার্কগুলো হচ্ছে আলাদা টাইপের ভাইব্রেটিং স্ট্রিং। মানে সবই অ্যাকচুয়ালি ভাইব্রেটিং স্ট্রিং, বোঝা গেছে? তো এনিওয়েজ, তো এখানে যেটা বলছিলাম যে প্রোটনগুলো হচ্ছে তিনটা কোয়ার্ক দিয়ে বানানো, দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক। আর নিউট্রনগুলো হচ্ছে তোমার একটা আপ কোয়ার্ক দুইটা ডাউন কোয়ার্ক আর গ্লুঅন দিয়ে বানানো। ওকে, অ্যান্ড তাদেরকে জোড়া লাগায় রাখে হচ্ছে গ্লুঅন পার্টিকেল। তো এই গ্লুঅন কোয়ার্ক এগুলো সব হচ্ছে আবার ভাইব্রেটিং স্ট্রিং। মানে একটা মানে এভাবে ইমাজিন করা হয় যে সব কিছু একটা তোমার ডান্সিং স্ট্রিং বা একটা ভাইব্রেটিং স্ট্রিং থেকে আসছে, যেটা হচ্ছে তোমার, যেটার ভাইব্রেশন অ্যাকচুয়ালি এক এক ধরনের ভাইব্রেশন এক একটা পার্টিকেলের জন্ম দেয়। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে তোমার একটা হিলিয়াম নিউক্লিয়াস। একটা হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে বেসিক্যালি দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের একটা প্যাকেট। আচ্ছা, সো এখন আসি আলফা পার্টিকেলের ব্যাপারে। ফার্দার আরও কিছু জিনিসপত্র শিখব। যে আলফা পার্টিকেলের সিম্বল আমরা এভাবে লিখতে পারি, হিলিয়াম 242+। আচ্ছা, আলফা পার্টিকেলের ম্যাস কত? আলফা পার্টিকেলের ভিতরে দেখো দুইটা প্রোটন আছে আর হচ্ছে দুইটা নিউট্রন আছে। সো তার ম্যাস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, আচ্ছা আমরা অ্যাপ্রক্সিমেটলি ইউজ করবো না, আমরা ধরো এখান থেকে এটা বের করি। দুইটা প্রোটন আর হচ্ছে দুইটা নিউট্রনের ম্যাস, সেটা হচ্ছে এরকম 6.695 ইন্টু 10⁻⁻27 কেজি। সো এটা হচ্ছে একটা আলফা পার্টিকেলের ম্যাস, 6.695 ইন্টু 10⁻⁻27 কেজি। তারপর একটা আলফা পার্টিকেলের চার্জ কত? সো একটা আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে, দেখো সে কিন্তু মানে আলফা পার্টিকেলটা কিন্তু দুইটা পজিটিভ চার্জ কন্টেইন করে, রাইট? যেহেতু দুইটা প্রোটন আছে, সো তার চার্জ হচ্ছে দুইটা প্রোটনের সমান, which is 2 into plus 2 into 1.6 into 10⁻⁻19 or plus 3.2 into 10⁻⁻19 কুলম্ব। ওকে, সেটা হচ্ছে প্লাস 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর আলফা পার্টিকেলের
আমরা ম্যাস দেখলাম, আমরা হচ্ছে এটার সিম্বল দেখলাম, চার্জ দেখলাম, আর এটার ভিতরে কি কি আছে, এটার কনস্টিটিউয়েন্টগুলো কি কি, দুইটা প্রোটন আর হচ্ছে দুইটা নিউট্রন। সো আপাতত এই কয়টা জিনিস জানলেই হবে। আলফা পার্টিকেলের ভেলোসিটি, তারপর ওর কোনো একটা মেটাল সারফেসকে পেনিট্রেট করার অ্যাবিলিটি, এগুলো আমরা পরে দেখব। বাট ফর নাও এই কয়টা ইনফরমেশন জানাই ইনাফ। আচ্ছা, এরপর আসি আলফা পার্টিকেলের পর। আলফা পার্টিকেলের পর এখন আমরা দেখব হচ্ছে বিটা পার্টিকেল। আচ্ছা, সো এখানে একটা জিনিস বলা ভালো যে আলফা পার্টিকেলটা কিন্তু আসলে একটা পার্টিকেল, মানে এটা ম্যাটার দিয়েই বানানো। ওকে, এটা জাস্ট একটা এনার্জি না, এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি ম্যাটার দিয়ে বানানো, মানে এটা অ্যাকচুয়ালি দুইটা প্রোটন অ্যান্ড দুইটা নিউট্রন ক্যারি করে। আচ্ছা, তো এখন আসি বিটা পার্টিকেল। এটাও অ্যাকচুয়ালি একটা পার্টিকেল, নট জাস্ট এনার্জি। সো এটা হচ্ছে বিটা পার্টিকেল, বাট বিটা রেও বলা হয়। আচ্ছা, সো বিটা পার্টিকেল জিনিসটা কি? তো বিটা পার্টিকেল হচ্ছে মানে ইলেকট্রনের মতো, বা বলা যায় এটা একটা ইলেকট্রনই, বাট ট্রিভিয়াল কোনো ইলেকট্রন না। তো আমরা জানি যে একটা অ্যাটমে হচ্ছে এরকম নিউক্লিয়াস থাকে, অ্যান্ড নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে ইলেকট্রন রোটেট করতে থাকে। তো এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে ট্রিভিয়াল ইলেকট্রন, মানে যেগুলো হচ্ছে বাইরে ঘোরাঘুরি করে। বাট তোমার নিউক্লিয়াসের ভিতরেও এই ইলেকট্রনের মতো একটা স্ট্রাকচার আছে, সেটাকেই আমরা বলি হচ্ছে বিটা পার্টিকেল। তো সহজভাবে যদি বলি, এখানে অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেক কিছু বলা যায়, বাট আমি একদম সিম্পলি যদি বলি যে একটা মানে তোমার আমরা তো জানি নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে প্রোটন অ্যান্ড নিউট্রন। তো আমরা বলছি যে প্রোটন আর নিউট্রন ফান্ডামেন্টাল পার্টিকেল না, বাট ইলেকট্রন হচ্ছে ফান্ডামেন্টাল, ইলেকট্রন আর কোয়ার্ক হচ্ছে ফান্ডামেন্টাল। অ্যান্ড একটু আগে এটাও বলে আসছি যে প্রোটন হচ্ছে তোমার দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক, অ্যান্ড নিউট্রন হচ্ছে একটা আপ কোয়ার্ক আর দুইটা ডাউন কোয়ার্ক দিয়ে বানানো। তো কোয়ার্ক জিনিসটা ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টাল বলতে এইটা বোঝাচ্ছি যে ওরা হচ্ছে ডিরেক্টলি একটা স্ট্রিংয়ের ভাইব্রেশন, আর ইলেকট্রনও হচ্ছে এরকম ফান্ডামেন্টাল। ইলেকট্রন হচ্ছে সিম্পলি ইলেকট্রন, মানে ইলেকট্রন কোনো কোয়ার্ক দিয়ে বানানো না, ইলেকট্রন নিজেই হচ্ছে ফান্ডামেন্টাল। আচ্ছা, তো এখন এইখানে বিটা পার্টিকেলটা তাহলে কি? বিটা পার্টিকেলটা হচ্ছে, দেখো এই যে নিউট্রন যেটা দেখতেছো, তো একটা নিউট্রনকে যদি ভাঙা হয়, মানে তুমি ধরো একটা স্ম্যাশার দিয়ে নিউট্রনকে ভাঙলা, তখন তুমি কি পাবা এখান থেকে? সো নিউট্রনকে ভাঙা হলে তুমি ওইখান থেকে হচ্ছে একটা প্রোটন পাবা, তারপর একটা ইলেকট্রন পাবা, আর একটা অ্যান্টি নিউট্রিনো পাবা। সো এর জন্য নিউট্রন হচ্ছে প্রোটন থেকে একটু ভারী। এখন তুমি এটা ভাবতে পারো, আমি কি তাহলে প্রোটন আর ইলেকট্রনের ম্যাস অ্যাড করে দিলে নিউট্রনেরটা পাবো? না, একটু কম, মানে ওইটা একটু বেশি আসবে। প্রোটন আর ইলেকট্রনের ম্যাস তুমি যদি যোগ করো, ওই ভ্যালুটা নিউট্রনের ম্যাস থেকে হালকা একটু বেশি আসবে। এটাও তুমি পরে শিখবা যে আসলে একটা পার্টিকেলকে ভাঙলে অন্য যে পার্টিকেলগুলো পাওয়া যায় সেগুলোর টোটাল সাম এটার সমান না। এখানে অ্যাকচুয়ালি আইনস্টাইনের যে ফেমাস ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার ইকুয়েশনটা, সেইটার কিছু কন্ট্রিবিউশন আছে এখানে, যে দেখা যায় যখন ম্যাস মানে মাল্টিপল পার্টিকেল কম্বাইন করা হয়, তখন কিছু ম্যাস হচ্ছে এনার্জি ফর্মে বাইরে রিলিজ হয়ে যায়। ওকে, এটাকে বাইন্ডিং এনার্জি বলে। তো দেখা যায় প্রোটন আর ইলেকট্রনের যখন মানে প্রোটন আর তুমি যদি উল্টাভাবে চিন্তা করো যে তুমি প্রোটন ইলেকট্রন জোড়া লাগায় হচ্ছে নিউট্রন বানাবা, তো তখন তোমার ক্যালকুলেশন একটু ইরর আসবে আর কি। আচ্ছা, তো এখন আসি যে একটা নিউট্রনকে ভাঙলে আমরা কি পাবো? প্রোটন পাবো, ইলেকট্রন পাবো, আর হচ্ছে অ্যান্টি নিউট্রিনো পাবো।
যদিও নিউট্রন কোয়ার্ক দিয়ে বানানো, বাট নিউট্রনকে যখন ভাঙা হয় তখন এইখান থেকে যে পার্টিকেলগুলো প্রডিউস হয় সেইগুলো হচ্ছে প্রোটন, আর হচ্ছে ইলেকট্রন, অ্যান্ড হচ্ছে তোমার এই যে অ্যান্টিনিউট্রিনো হচ্ছে একটা তোমার পার্টিকেল যেটার ম্যাস খুবই নেগলিজিবল, অ্যান্ড অ্যান্টিনিউট্রিনোর ভেলোসিটি হচ্ছে অলমোস্ট লাইটের ভেলোসিটির সমান। এটা লাইটের মানে ফার্স্ট মানে শুরুর দিকে হচ্ছে নিউট্রিনো অ্যান্টিনিউট্রিনো এগুলোর ভেলোসিটি লাইটের সমান বলা হইতো, বাট পরে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে যে এগুলো আসলে লাইটের পুরোপুরি সমান না, লাইটের থেকে একটু স্লোলি চলাচল করে আর কি। আর লাইট কি মানে লাইট কোন ধরনের পার্টিকেল দিয়ে বানানো এটাও প্রবাবলি তোমরা জানো। লাইট হচ্ছে অ্যাকচুয়ালি ফোটনের কালেকশন, মানে লাইট হচ্ছে ফোটন পার্টিকেলের মানে ফোটন পার্টিকেলই হচ্ছে লাইট। ওকে, ফোটন হচ্ছে এমন একটা পার্টিকেল যেটা তোমার ইয়ার তোমার যেটার হচ্ছে কোনো ম্যাস নাই এবং কোনো চার্জও নাই। সো ফোটন পার্টিকেল হচ্ছে ম্যাসলেস একটা পার্টিকেল যেটার জন্য হচ্ছে লাইট ক্রিয়েট হয়, মানে আমরা লাইট দেখি। সো এরকম ফোটনের মতো মানে ফোটনও একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, মানে একটা স্ট্রিংয়ের ভাইব্রেশন। আবার কোয়ার্কগুলোও হচ্ছে এক একটা স্ট্রিংয়ের ভাইব্রেশন, ইলেকট্রনও হচ্ছে একটা স্ট্রিংয়ের ভাইব্রেশন আর কি। অ্যান্ড ইলেকট্রন হচ্ছে অ্যাকচুয়ালি ফোটন ইউজ করেই তোমার ইন্টারাকশনগুলো করে। আচ্ছা, সো এখন আসি যে একটা নিউট্রনকে ভাঙলে হচ্ছে প্রোটন পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়। মানে আসলে এই ইলেকট্রন না, এটা হচ্ছে মানে এমন একটা পার্টিকেল যেটার ক্যারেক্টারিস্টিক্স ইলেকট্রনের মতো, মানে চার্জ হচ্ছে ওই যে -1.6 ইন্টু 10⁻⁹ অ্যান্ড তোমার ম্যাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। ওকে, আচ্ছা, সো এই যে নিউট্রনকে ভাঙলে যে ইলেকট্রনটা পাওয়া যায় আমরা সেই ইলেকট্রনটাকেই হচ্ছে বিটা পার্টিকেল বলি। এটাই হচ্ছে বিটা পার্টিকেল, মানে তোমার নর্মাল ট্রিভিয়াল ইলেকট্রন বিটা পার্টিকেল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রনকে ভাঙার পর, নিউট্রনকে একটা স্ম্যাশার দিয়ে ভাঙার পর তুমি যে ইয়া পাবা, ইলেকট্রনটা পাবা, মানে ইলেকট্রন লাইক স্ট্রাকচারটা পাবা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিটা পার্টিকেল। আচ্ছা, সো এখন আসি যে তাহলে বিটা পার্টিকেলের ব্যাপারে আমরা কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস লিখি। ফার্স্ট অফ অল তার ম্যাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। তার ভেলোসিটি হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 মিটার্স পার সেকেন্ড। অ্যান্ড সরি কি বললাম, এটা চার্জ হবে, এটা তো ভেলোসিটি না, তার চার্জ হচ্ছে এত। আর তার ভেলোসিটি অ্যান্ড ওই মেটালে পেনিট্রেট করার এবিলিটি এটা পরে দেখব, এটা আপাতত দরকার নেই। আমরা জাস্ট তার ম্যাস দেখলাম অ্যান্ড হচ্ছে তার চার্জ দেখলাম, অ্যান্ড এটা জাস্ট বলা যায় যে অ্যাকচুয়ালি অ্যান ইলেকট্রন। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো যেটা বললাম বিটা পার্টিকেল হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান ইলেকট্রন, অ্যান্ড তার নেচারও ইলেকট্রনের মতোই সব দিক দিয়ে। অ্যান্ড সে হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভিতরে, নিউট্রনের ভিতরে থাকা ইলেকট্রন, মানে নিউট্রনের ভিতরে ইলেকট্রন নাই, বাট নিউট্রনকে ভাঙলে হচ্ছে ইলেকট্রন লাইক একটা স্ট্রাকচার প্রডিউস হয়। তুমি যদি একদম র ভাবে চিন্তা করো যে ধরো এই হচ্ছে একটা নিউট্রন, একটা প্যাকেট, তো এটার ভিতরে আসলে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে আর কি। আচ্ছা, তো একটু আগে ওই যে ভাইব্রেটিং স্ট্রিং এর কথা বললাম, ওইটা যে অ্যাকচুয়ালি একদম মানে রিয়েল বা একদম তোমার এক্সপেরিমেন্টাল, এটা মানে এক্সপেরিমেন্টালি এটা প্রুভড ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে জাস্ট একটা থিওরি, মানে কারেন্টলি সব পার্টিকেল আর ফোর্সকে মডেল করার জন্য
ভাইব্রেটিং স্ট্রিং থিওরিটা হচ্ছে মানে স্ট্রিং থিওরিটা হচ্ছে প্রপোজ করা হয় অ্যান্ড এটাই সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড। মানে এইটার সব ইকুয়েশন বা এটা থেকে যে ম্যাথ বা এটার যে রেজাল্টগুলা সেগুলা খুব কনসিস্টেন্ট আর কি, বাট এটা এখনো প্রুভেন না। হয়তো তোমরা যতদিনে ধরো ভার্সিটিতে উঠবা বা তোমরা মানে আর 10-12 বছরের মধ্যে হয়তো দেখবা যে এই থিওরিটা হয়তো প্রুভ হয়ে গেছে বা ডিসপ্রুভ হয়ে গেছে আর কি। বাট কারেন্টলি এটাই সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড যে অ্যাকচুয়ালি একটা থিওরি দরকার ছিল যে যেটা হচ্ছে সবগুলা ফান্ডামেন্টাল ফোর্সকে ইউনিফাই করবে। মানে আমরা তো জানি নেচারে 4টা ফান্ডামেন্টাল ফোর্স আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড হচ্ছে গ্র্যাভিটি। তো দেখা যায় হচ্ছে সবগুলো ফোর্সকে একসাথে কম্বাইন করা যায় না। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে যদিও স্ট্রং নিউক্লিয়ার আর উইক নিউক্লিয়ারের সাথে কম্বাইন করা যায় ইন সাম সেন্স, বাট গ্র্যাভিটি পুরোপুরি আলাদা। মানে মানে গ্র্যাভিটির স্টেজ পুরো আলাদা। গ্র্যাভিটি হচ্ছে পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন নিয়ে কাজ করে, আর ওয়ারাস তোমার ইলেকট্রোম্যাগনেটিজম হচ্ছে চার্জের মধ্যে ইন্টারাকশন নিয়ে কাজ করে। তো এইগুলাকে মার্জ করার জন্য অ্যাকচুয়ালি একটা থিওরি দরকার ছিল। তো সেই থিওরিটাই হচ্ছে স্ট্রিং থিওরি। এটা কি অ্যাবসোলিউট বা এটা কি অবভিয়াস? না, এটা হচ্ছে জাস্ট মানুষের ইমাজিনেশন। মানে এটা যে একদম আসলেই যে সব কিছু স্ট্রিং দিয়ে বানানো ব্যাপারটা ওরকম না, এটা জাস্ট একটা প্রপোজড মডেল। অ্যান্ড দেখা যায় এই মডেলটায় যেভাবে ইকুয়েশনগুলো সেট আপ করা হয়েছে সেটার সাথে কারেন্টলি সব মানে সোফার যতগুলা তোমার ইকুয়েশন বের করা হয়েছে এখান থেকে সবগুলা হচ্ছে কনসিস্টেন্ট আর কি। মানে এটা আমাদের জন্য একটা গেটওয়ে যে 4টা ফোর্সকে হয়তো ইউনিফাই করা যাবে। এখনও করা যায় নাই, বাট এইটা একটা ম্যাথমেটিক্যাল মডেল সাজেস্ট করে, দ্যাট ইজ, বাট ওইটা এখনও এক্সপেরিমেন্টালি প্রুভড না বা ওরকম এক্সপেরিমেন্ট করার মতো ডিভাইস এখনও নাই। ওকে, তো এইটা একটা থিওরি যে এটাই হচ্ছে সব পার্টিকেল, তারপর সব ধরনের ইন্টারাকশন, এগুলো সব হচ্ছে স্ট্রিং দিয়ে ডিনোট করা হয়। যে অ্যাকচুয়ালি তুমি যাই দেখো ইলেকট্রন বা কোয়ার্ক বা সব কিছু বা প্রোটন নিউট্রন সবই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিংয়ের ভাইব্রেশন। এক একটা স্ট্রিংয়ের ভাইব্রেশনের জন্য এক এক ধরনের পার্টিকেল ক্রিয়েট হয়। অ্যান্ড এইটার থেকে যত ইকুয়েশনগুলো আসছে সবগুলো হচ্ছে সোফার কনসিস্টেন্ট। প্লাস এইটা মানে এইটার ম্যাথটা মানে এই ভাইব্রেটিং স্ট্রিং থিওরির আইডিয়াটা এতটা অ্যাস্টনিশিং যে তোমার কারেন্টলি হচ্ছে মানে সোফার ফিজিক্স হচ্ছে 4টা ডাইমেনশন পর্যন্ত, মানে ফিজিক্স হচ্ছে পুরো ইউনিভার্সকে 4টা ডাইমেনশনে তোমার ডিফাইন করে, যে লেংথ, উইডথ, হাইট আর হচ্ছে টাইম। বাট স্ট্রিং থিওরি হচ্ছে পুরোটা একটা ম্যাথমেটিক্যাল মডেল অ্যান্ড ওইটা সাজেস্ট করে যে অ্যাকচুয়ালি 4টা ডাইমেনশন না, যদি তোমার সবগুলো ফোর্সকে ইউনিফাই করতে চাও আর সব কেসে তুমি যদি কনসিস্টেন্ট রেজাল্ট পাইতে চাও, তাহলে স্ট্রিং থিওরি সাজেস্ট করে যে অ্যাকচুয়ালি সেখানে মানে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড বা রিয়ালিটি হচ্ছে 11 ডাইমেনশন। মানে 11 ডাইমেনশন হাইপার স্পেস বলে এটাকে, 11 ডাইমেনশনাল হাইপার স্পেস। সো আমরা সেই 11 ডাইমেনশনাল হাইপার স্পেসের মাত্র 3টা ডাইমেনশন আমরা ফিল করতে পারি। 4 নাম্বার ডাইমেনশনটা আমাদের জন্য খুব অ্যাবস্ট্রাক্ট। লাইক আমরা পাস্ট মানে আমাদের যেটা পাস্ট মানে সেটা আমরা টাচ করতে পারবো না, আমাদের যেটা ফিউচার সেটা আমরা টাচ করতে পারবো না। আমরা হচ্ছে শুধু 3 ডাইমেনশনে কনফাইন্ড। ওকে, বাট আমরা 4 ডাইমেনশনটা বুঝতে পারি যে আমরা আসলে 4 ডাইমেনশনের মধ্য দিয়ে প্রোপাগেট করতেছি। মানে 4 ডাইমেনশনটা হচ্ছে টাইম, টাইম হচ্ছে বিগ ব্যাংয়ের সময় স্টার্ট হয়েছে অ্যান্ড ওইখান থেকে এটা শুধু সামনের দিকে যাচ্ছে অ্যান্ড আমরা মানে মানে তুমি এইভাবে চিন্তা করতে পারো ইউনিভার্স হচ্ছে একটা পয়েন্ট থেকে এরকম ইনফ্লেটেড হয়েছে, মানে এক্সপ্যান্ডেড হয়েছে আর কি। অ্যান্ড এখানে এক একটা স্লাইস হচ্ছে এক একটা টাইম ফ্রেম। ওকে, অ্যান্ড আমরা আমরা কারেন্টলি ধরো এই জায়গায় আছি। ওকে, সো আমাদের জন্য পসিবল না সামনে কি আছে ওইটাও জানা বা পিছনে যেটা গেছে ওইটাকেও আর টাচ করা পসিবল না। ওকে, বাট স্ট্রিং থিওরি সাজেস্ট করে যে শুধু 4টা ডাইমেনশন না, তোমার মানে ইউনিভার্সের যত ধরনের ল আছে সব কিছু যদি কনসিস্টেন্টলি একটা সিঙ্গেল ইকুয়েশন দিয়ে তুমি ডিসক্রাইব করতে চাও, তোমাকে অ্যালাউ করতে হবে 11টা ডাইমেনশনকে, মানে 11 ডাইমেনশনাল হাইপার স্পেস। মানে আমাদের
সব কিছু আসলে 11 ডাইমেনশনাল হাইপার স্পেসে হয়, যেটা আমরা মানে এটা ম্যাথমেটিক্যাল মডেলের প্রেডিকশন আর কি, প্রুভেন না বাট ধরা হয় আর কি। অ্যান্ড এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে ধরো তোমার কাছে একটা কাগজ আছে, ওকে? তো একটা কাগজ হচ্ছে একটা 2D জিনিস। তো এই কাগজে ধরো তুমি একটা বক্স আঁকলা, আর সেই বক্সের ভিতরে ধরো একটা মাছ আঁকলা, একটা ফিশ আঁকলা। তো এই ফিশটা কিন্তু যেহেতু ওর দুনিয়াটা হচ্ছে টু ডাইমেনশনাল, তো ও কিন্তু ওর ওই বক্সের চারপাশে কিছু দেখতে পারবে না। এখন তুমি যদি ওই ফিশকে বলো যে তোমার এই কাগজের দুনিয়ার বাইরে এরকম বড় বড় মানুষ আছে, 3D জিনিসপত্র আছে, ও কিন্তু বিশ্বাস করবে না। ওর কাছে মনে হবে এগুলা মানে গাঁজাখুরি গল্প। বাট ওই ফিশটাকে তুমি যদি 3 ডাইমেনশন থেকে উঠায়, মানে সরি 2 ডাইমেনশনের ওই কাগজের তল থেকে উঠায় ওকে যদি 3 ডাইমেনশনে উঠাও, তখন ওর কাছে মনে হবে আচ্ছা ঠিক আছে, মানে বাইরের সব কিছু অন্যরকম। সো সিমিলারলি আমরাও আসলে মাত্র 3 ডাইমেনশনে থাকি। তো 4 ডাইমেনশন বা আপার ডাইমেনশনগুলোয় কি হয় সেটা আমাদের হরাইজনের বাইরে, মানে আমরা শুধু প্রেডিক্ট করতে পারবো বা আমরা হয়তো ম্যাথমেটিক্যালি একটা অ্যাবস্ট্রাক্ট মডেল দাঁড়া করাইতে পারবো, বাট আমরা কখনোই ওই ডাইমেনশনগুলোয় ইন্টারভিন করতে পারবো না, বা আমাদের ওই সব জায়গায় কোনো ধরনের কন্ট্রোল নাই। মানে আমরা হচ্ছে এই ফিশের মতো, আমরা হচ্ছে জাস্ট এই 4 ডাইমেনশনের মধ্যে একটা সিঙ্গেল স্লাইস, আমরা হচ্ছে সেই ফিশ আর কি, এখানে একটা টাইম স্লাইসের একটা ফিশ। তো আমার জন্য এর জন্য পাস্ট জানাও পসিবল না, মানে পাস্টে যাওয়াও পসিবল না বা ফিউচারে যাওয়াও পসিবল না, ওকে? অ্যান্ড এখন তো স্ট্রিং থিওরি সাজেস্ট করে শুধু 4 ডাইমেনশন না, 11টা ডাইমেনশন আছে। অ্যান্ড এই 11 ডাইমেনশনাল হাইপার স্পেসেই হচ্ছে সব কিছু হয় আর কি, মানে যত ধরনের ইন্টারাকশন বলো, মানে বিভিন্ন ধরনের পার্টিকেলের মধ্যে যে ফোর্স কাজ করে সব, বা এনার্জির যত কনভার্সন সব হচ্ছে অ্যাকচুয়ালি 11 ডাইমেনশনে হয়, এটা 4 ডাইমেনশনেও না, ওকে? আচ্ছা, সো এই আইডিয়াটা খুব ফ্যাসিনেটিং, আমার কাছেও খুব ফ্যাসিনেটিং লাগে যে আমরা হচ্ছে আসলে একটা 2D কাগজে একটা, তুমি যদি একটা 2D কাগজ নিয়ে ওটার ভিতরে একটা বক্সের ভিতরে একটা ফিশ আঁকো, ওই ফিশের মতো আমরা, মানে যেখানে আমরা হচ্ছে টাইমের মধ্যে আটকানো, আমরা সামনেও মানে সামনেরটাও আমরা দেখতে পারবো না, পিছনেরটাও আমরা টাচ করতে পারবো না। সো আমাদের কাছে মনে হয় যে আমাদের চারপাশে যা আছে এইটাই রিয়ালিটি, বাট আসল রিয়ালিটি হচ্ছে, মানে কারেন্টলি ফিজিক্স যেটা সাজেস্ট করে আসল রিয়ালিটি হচ্ছে 11 ডাইমেনশন বা অ্যাটলিস্ট 4 ডাইমেনশন আর কি। মানে 4 ডাইমেনশন পর্যন্ত তো একদম প্রুভড যে আমরা অ্যাকচুয়ালি, মানে টাইমও অ্যাকচুয়ালি একটা ডাইমেনশন। অ্যান্ড তুমি যখন রিলেটিভিটি পড়বা তখন দেখবা যে আসলে টাইম ডাইমেনশনটায় তোমার এই যে স্লাইসগুলো আমরা নেই, তো টাইম ডাইমেনশনে এই স্লাইসটা বাঁকাভাবে নেওয়া যায়। এনিওয়েজ এটা খুব কমপ্লেক্স লাগতে পারে, আমি এটা পরে বলবো কখনো। আচ্ছা, সো যেখানে ছিলাম যে বিটা পার্টিকেল হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন, যেটা অ্যাকচুয়ালি একটা নিউট্রনকে একটা অ্যাটম স্ম্যাশার দিয়ে ভাঙলে তুমি পাবা। অ্যান্ড এই ইলেকট্রনটা খুব হাই ভেলোসিটিতে ইমিটেড হয়, অ্যান্ড ওই পার্টিকেলটা অন্য আরেকটা পার্টিকেলকে হিট করে সেটার কোনো একটা চেঞ্জ নিয়ে আসতে পারে, মানে নিউক্লিয়ার ফেনোমেনার কথা যে বলছিলাম শুরুর দিকে সেটা। অ্যান্ড বিটা পার্টিকেলের তোমার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইলেকট্রনের মতো। এনিওয়েজ, তো আমরা এরপর আসি গামা রেতে। আচ্ছা, সো গামা রে, এতক্ষণ যেগুলো বলছিলাম সেগুলোকে বলছি হচ্ছে পার্টিকেল, বাট গামার পাশে কেন রে লিখলাম? তো গামা রে বলা হয় এর জন্য বিকজ এটা অ্যাকচুয়ালি কোনো পার্টিকেল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এনার্জি, মানে এটা অ্যাকচুয়ালি একটা লাইট রে, ওকে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা লাইট রে, বাট তুমি গামাকেও পার্টিকেল বলতে পারো এই সেন্সে যে লাইট রে তো আসলে ফোটন পার্টিকেল, রাইট? সো ওই সেন্সে বলা যায় ওইটাও পার্টিকেল, বাট এটা মানে ডেপ্রিকেটেড আর কি, কেউ বলে না, ওকে, যে গামা একটা পার্টিকেল। গামাকে সবাই রেই বলে বা রেডিয়েশন বলে, অ্যান্ড এটা হচ্ছে একটা লাইট। তো গামা রে তোমার লাইট, বাট এটা কীরকম লাইট? মানে এটা কি তোমার আমরা যে খালি চোখে যে লাইট দেখি, চারপাশে যে লাইট দেখি, সেই সেই লাইট, নাকি এটা ডিফারেন্ট কিছু? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্পেশাল টাইপ অফ লাইট। তো আমরা জানি লাইট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্রান্সভার্স ওয়েভ এরকম,
মানে লাইট হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের তোমার অসিলেশনের জন্য হয়। এটা আমি আগে অনেক চ্যাপ্টারেই বলছি, ফিজিক্সেও বলছি আবার কেমিস্ট্রিতেও বলছি, যে লাইট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়েভ, আর লাইট অ্যাট দ্য সেম টাইম একটা পার্টিকেলও। মানে লাইট হচ্ছে এমন একটা উইয়ার্ড জিনিস যে ও অ্যাট দ্য সেম টাইম একটা এনার্জি, মানে একটা ওয়েভ, অ্যান্ড ও অ্যাট দ্য সেম টাইম একটা পার্টিকেল। মানে লাইটকে তুমি এরকম ওয়েভ হিসেবেও চিন্তা করতে পারো, লাইটের জন্য এটাও ট্রু। আবার লাইটকে তুমি একটা এরকম ফোটন পার্টিকেল হিসেবেও চিন্তা করতে পারো, যে লাইট হচ্ছে আসলে কিছু ফোটন পার্টিকেল এরকম একটা দিকে মুভ করতেছে। ওকে, সো লাইটের জন্য দুইটাই কাজ করে, এর জন্য লাইটের এটাকে বলা হয় হচ্ছে ডুয়াল নেচার বা ডুয়াল নেচার আর কি। মানে লাইট দুইটা স্টেটেই কোএক্সিস্ট করে। মানে লাইটের জন্য তার পার্টিকেল প্রপার্টি বলাও ভুল নাই, আবার লাইটের ওয়েভ প্রপার্টি বলাতেও কোনো ভুল নাই। আচ্ছা, তো লাইট যেটা বললাম গামা রে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ এনার্জি, অ্যান্ড এটা আমাদের যে ভিজিবল লাইট সেটার মতো না। এইটার তোমার আহ, এইটার মানে আমাদের যে ভিজিবল লাইটের ওয়েভ লেংথ আছে একটা, সেটা হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। মানে এই ওয়েভ লেংথের মধ্যে যখন একটা লাইট ওয়েভ ক্রিয়েট হয় সেটা আমাদের চোখ ডিটেক্ট করতে পারে। ওকে, বাট এর বাইরে কিন্তু অনেক মানে অনেক ওয়েভ লেংথের রেঞ্জ আছে, লাইক মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, যেগুলো আমরা খালি চোখে দেখি না। যদি দেখতে পাইতাম তাহলে আমরা দেখতাম যে আমাদের চারপাশে প্রচুর রেডিও ওয়েভ সিগন্যাল যাচ্ছে, মানে মোবাইল থেকে যেটা বের হয়। তো গামা রে হচ্ছে ওরকমই একটা লাইট রে, বাট এইটার যে ফ্রিকোয়েন্সি, এটার ফ্রিকোয়েন্সি এক্সট্রিমলি হাই। এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10⁻19 হার্টস অর মোর। ওকে, অ্যান্ড এটার ওয়েভ লেংথ কত সেটাও আমরা বের করতে পারবো, বিকজ আমরা জানি ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি বাই ওয়েভ লেংথ। সো এখান থেকে আমরা যদি একটু ট্রাই করি যেটা ওয়েভ লেংথের রেঞ্জটা কীরকম, সো এখান থেকে আসে 1/λ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস 10⁻19 বাই 3 × 10⁸, মানে সিটাকে এই পাশে নিয়ে আসছি, অ্যান্ড দেন ল্যামডা ইজ লেস দ্যান ইকুয়াল টু 3 × 10⁸ divided by 10⁻19, which is approximately তোমার 10⁻11 এরকম, অ্যারাউন্ড এরকম আর কি, 10⁻11 মিটার। ওকে, সো এইটার ওয়েভলেংথ খুবই ছোট অ্যান্ড এটার ফ্রিকোয়েন্সি খুবই হাই। ওকে, মানে এইটা হচ্ছে সবচেয়ে ছোট ওয়েভলেংথ অ্যান্ড সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সির লাইট। ওকে, মানে লাইট রে, অ্যান্ড এটা মানে যার ফ্রিকোয়েন্সি যত বেশি, আমরা জানি যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার এনার্জিও তত বেশি। অ্যান্ড এই এনার্জির ইকুয়েশনটা আমরা পরে শিখবো। সো ফ্রিকোয়েন্সি যত বেশি এনার্জি তত বেশি, সো এর জন্য গামা রে খুবই ডেডলি আর কি। মানে গামা রে যদি মানে গামা রে হচ্ছে তোমার মানে গামারের একটা এক্সপোজার হয়তো তোমাকে কিল করবে না, বাট ধরো অনেকগুলা গামারে, মানে অনেকবার যদি গামারে তোমার বডিতে বারবার পড়তে থাকে তখন মানে তুমি মানে পুড়ে মারা যাবে আর কি। আচ্ছা, এনিওয়ে, সো গামারে হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেডিয়েশন, এটা কোনো পার্টিকেল না। তো এইটা কিভাবে তোমার নিউক্লিয়াসকে চেঞ্জ করতে পারে? তো একটা নিউক্লিয়াস থেকে যখন গামারে বের হয় তো তখন হচ্ছে কি বের হয়, অ্যাকচুয়ালি এনার্জি বের হয়। তো এনার্জি আর ম্যাস হচ্ছে অ্যাকচুয়ালি সেম জিনিসের ডিফারেন্ট ম্যানিফেস্টেশন। ওকে, মানে তুমি যখনই মানে দুইটা কথা অলওয়েজ মাথায় রাখবা যে এনার্জি আর ম্যাস এই দুইটা আসলে আলাদা কিছু না, এই দুইটা হচ্ছে একই কয়েনের দুইটা সাইড। ওকে, মানে ম্যাস এনার্জিতে কনভার্ট হতে পারে, এনার্জি ম্যাসে কনভার্ট হতে পারে। ওকে, একই জিনিসের দুইটা ডিফারেন্ট ম্যানিফেস্টেশন, যেটা অ্যাকচুয়ালি আইনস্টাইনের যে ইকুয়েশন E=mc² সেইখান থেকে বলা যায় যে ম্যাস আর এনার্জি হচ্ছে ইকুইভ্যালেন্ট। অ্যান্ড আরেকটা ইকুইভ্যালেন্স আছে এরকম, সেটা হচ্ছে স্পেস আর টাইম অ্যাকচুয়ালি আলাদা কিছু না, এই দুইটা একটা সিঙ্গেল এন্টিটি। আমরা যেমন স্পেস বলতে বুঝি আমাদের চারপাশে যা কিছু আছে সেটা,
আর টাইম বলতে বুঝি যেটা হচ্ছে ঘড়িতে পাস হয় সেটা। বাট আসলে এই দুইটা জিনিস ডিফারেন্ট না, এই দুইটা হচ্ছে একই জিনিস। মানে লাইক ধরো তোমার হিউম্যান বডি, তুমি বললা যে তোমার হিউম্যান বডিতে হচ্ছে তোমার দুইটা হাত আছে আর একটা বডি আছে, তো পুরোটা মিলে হচ্ছে একটা জিনিস, রাইট? তো সিমিলারলি স্পেস টাইম, যে স্পেস আর টাইম আসলে একটা সিঙ্গেল জিনিস। মানে যখন বিগ ব্যাং হয়েছে তখন হচ্ছে এই পুরা স্পেস টাইম জিনিসটাই হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টে ছিল, যেই পয়েন্টটা হচ্ছে ইনফাইনাইট ডেন্সিটি, যে পয়েন্টটা হচ্ছে ইনফিনিটলি স্মল সাইজ, অ্যান্ড মানে এটার সাইজ জিরো না, বাট অলমোস্ট জিরো, মানে একদম ইনফিনিটলি স্মল, মানে যতটা ছোট তুমি চিন্তা করতে পারো তার থেকেও ছোট। আর এটার ম্যাস ইনফিনিটি, মানে মানে ম্যাস না, মানে ডেন্সিটি ইনফিনিটি। এটা ম্যাস ফাইনাইট ছিল, বাট এটা ডেন্সিটি ছিল ইনফিনিটি। মানে ডেন্সিটিকে তুমি কিভাবে ডিফাইন করবা? ম্যাস বাই ভলিউম, রাইট? এখন একটা জিনিসের সাইজ যদি জিরো হয়, অলমোস্ট জিরো হয়, তখন ডেন্সিটিটা কি হবে? অলমোস্ট ইনফিনিটি, রাইট? সো পুরা স্পেস আর টাইম জিনিসটা একটা সিঙ্গেল এন্টিটি ছিল, মানে একটা সিঙ্গেল পয়েন্ট ছিল। তো এই জিনিসটা এক্সপ্লোড করছে আর কি, এক্সপ্লোড না, এক্সপ্যানশন হয়েছে আর কি, মানে সব দিকে স্ট্রেচিং হয়েছে। মানে ধূপ করে, মানে একটা বেলুন ফুলাইলে যেরকম হয় ওরকম চারদিকে এটা হচ্ছে, এটার ইনফ্লেশন হয়েছে, অ্যান্ড ওইখান থেকে হচ্ছে আমরা এখন প্রেজেন্ট ডেতে আছি। ওকে, আমরা মানে এরকম একটা স্লাইস, টাইম ফ্রেমে একটা স্লাইস, বাট পুরো জিনিসটা হচ্ছে একটা তোমার 4 ডাইমেনশনাল জিনিস, যে স্পেস আর টাইম একটা সিঙ্গেল পয়েন্ট ছিল, সেটা আস্তে আস্তে এরকম ফুলছে, মানে ইনফ্লেশন হয়েছে আর কি। ওকে, আমরা বিগ ব্যাংয়ের কথা চিন্তা করলে ম্যাক্সিমাম মানুষের মাথায় আসে একটা এক্সপ্লোশন, বিস্ফোরণ টাইপের, বাট আসলে ওরকম কিছু না। অ্যান্ড এটা একটা সাউন্ডলেস জিনিস, মানে এটা কোনো সাউন্ডও হয় না এটার, কারণ ওই সময় এয়ার বলতে কিছু ছিল না, বা সাউন্ড বলতেই কিছু ছিল না। এটা জাস্ট একটা অল ডিরেকশনাল স্ট্রেচিং। এটা মানে একটা সিঙ্গেল পয়েন্ট ছিল, সেটা জাস্ট চারদিকে ইনফ্লেটেড হয়েছে। ওকে, এখানে একটা প্যারাডক্সিক্যাল কোশ্চেন আছে, মানে যদি স্পেসই সব হয়, মানে স্পেসের বাইরে যদি কিছু না থাকে, স্পেস টাইমের ভিতর বাইরে যদি, বা ইউনিভার্সের বাইরে যদি কিছু না থাকে, তাহলে এই জিনিসটা ইনফ্লেটেড হইল কিসে? মানে একটা জিনিস তো আরেকটা জিনিসের ভিতরে এক্সপ্যান্ডেড হয়, তাই না? বাট এইটা আসলে কিসের ভিতরে এক্সপ্যান্ডেড হইলো? মানে এই বিগার রিজিয়নটা আসলে কি, যেখানে এইটা হইছে? তো এইটার ব্যাপারে কোনো অ্যান্সার আসলে দেওয়া যায় না। তো ওইটাই, মানে অ্যান্সার দেওয়া যায় না বলতে ওইটাকেই এখন ওই 11 ডাইমেনশনাল হাইপার স্পেস বলে, যে আমাদের 4 ডাইমেনশনাল ওয়ার্ল্ড হচ্ছে একটা 11 ডাইমেনশনাল হাইপার স্পেসের একটা সাবসেট, যেটার ভিতরে এই ইনফ্লেশনটা হয়েছে। ওকে, আচ্ছা, আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে এইটার আগে কি ছিল? এটার আগে কিছু ছিল না, এটা এখান থেকেই টাইম শুরু, মানে এইটাই হচ্ছে t=0। এটার আগে টাইম বলতেই কিছু ছিল না। ওই যে যেটা বললাম, স্পেস আর টাইম দুইটা মিলে একটা সিঙ্গেল পয়েন্ট ছিল, তো সেই জিনিসটাই জাস্ট ইনফ্লেটেড হয়েছে, সেটাই এক্সপ্যান্ডেড হইতে হইতে এই লাস্ট 13 বিলিয়ন ধরে, 13 বিলিয়ন ইয়ার্স ধরে হচ্ছে এটা এক্সপ্যান্ডেড হয়েছে, অ্যান্ড আমরা এখন প্রেজেন্ট ডেতে আছি। ওকে, বাট এটার আগে কিছু ছিল না, মানে এটার আগে টাইম বলতেই কিছু ছিল না, টাইম শুরুই হয়েছে এখান থেকে। ওকে, আচ্ছা, সো এই দুইটা জিনিস ইকুইভ্যালেন্ট আর কি, স্পেস টাইম মানে দুইটা মিলে একটা জিনিস, আলাদা কিছু না। আর এনার্জি ম্যাস এটাও আসলে একটা জিনিস, আলাদা কিছু না। আচ্ছা, তো এখন আসি যে আমরা 3টা পার্টিকেলের ব্যাপারে শিখলাম, আলফা, বিটা, গামা। তো এখন আমরা হচ্ছে আমাদের মেইন যে রেডিও অ্যাক্টিভিটির ডিসকাশন, সেটার দিকে আসি, যে রেডিও অ্যাক্টিভিটির রুলটা কি, বা এটা কিভাবে হয়। আচ্ছা, তো রেডিও অ্যাক্টিভিটির একদম ছোট কোনো একটা এক্সাম্পল যদি বলি, যে ধরো একটা অ্যাটম আছে, আমরা একদম সহজ একটা এক্সাম্পল দিয়ে দেখি। রেডিও অ্যাক্টিভিটিটা ইউজুয়ালি দেখা যায় হচ্ছে তোমার হেভি অ্যাটমের ক্ষেত্রে, অ্যান্ড এটা হচ্ছে আইসোটোপের মধ্যে দেখা যায়। তো এটার পিছনে কিছু রিজন আছে। আইসোটোপের মধ্যে দেখা যাওয়া বা হেভি অ্যাটমের মধ্যে দেখা যাওয়ার রিজনটা হচ্ছে যে যখন কোনো একটা অ্যাটমে প্রোটন নাম্বার, ধরো এই হোয়াইটগুলো হচ্ছে প্রোটন,
আর এগুলো হচ্ছে নিউট্রন। তো যখন একটা অ্যাটমের মধ্যে হচ্ছে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের মানে ইকুয়ালিটিটা দেখা যায় না, মানে যখন একটা মিসম্যাচ হয়, লাইক কোন একটা অ্যাটমে আমরা দেখলাম যে দুইটা প্রোটন আছে আর তিনটা নিউট্রন আছে, তখন দেখা যায় ওদের ভিতরে একটা তোমার মানে একটা আনস্টেবল একটা স্টেট ক্রিয়েট হয়, মানে ওরা তখন আর স্টেবল থাকে না। তখন উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য, যে উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য এইখানে এইটার মানে ডিকে হয়, মানে এখানে ভাঙন দেখা যায়, মানে দেখা যায় একটা নিউট্রন ভেঙে গেছে বা তোমার ওইখান থেকে সাম সর্ট অফ তোমার বিটা পার্টিকেল বা আলফা পার্টিকেল অথবা গামারে ইমিট হয়েছে। তো এটার জন্য দায়ী হচ্ছে, ওইটার জন্য অ্যাকচুয়ালি এই উইক নিউক্লিয়ার ফোর্সটাই হচ্ছে তোমার এটার পিছনে রোল প্লে করে। অ্যান্ড হেভি অ্যাটমের ক্ষেত্রেও তাই, যে যেসব অ্যাটম ইউজুয়ালি অনেক হেভি হয় তারা অনেক বেশি মানে তাদের ভিতরে এই আনস্টেবিলিটিটা দেখা যায়। অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য এখানে এক ধরনের ডিকে বা তোমার এক ধরনের ডিসইন্টিগ্রেশন দেখা যায় আর কি। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে ভেঙে যাওয়া। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলি যে প্রোটন এইগুলো সব, প্রোটনের চার্জ তো সব প্লাস, রাইট? প্রোটন সব হচ্ছে পজিটিভলি চার্জড। অ্যান্ড দেখা যায় যে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে যেই ক্যালকুলেশন শিখছি সেইটার উপর বেস করে আমরা যদি ধরো দুইটা প্রোটনের মধ্যে ফোর্স কত সেটা বের করতে চাই, দেখা যায় একটা অ্যাটমের ভিতরে ওদের মাঝখানে ডিস্টেন্স এত ছোট, এই জায়গায় হিউজ অ্যামাউন্ট অফ রিপালশন ক্রিয়েট হওয়ার কথা, বাট ওরা কিভাবে একসাথে থাকে? সেটা থাকে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে। মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য এই এই নিউক্লিয়াসের ভিতর সব কিছু একসাথে বাইন্ডেড থাকে। ওকে, আচ্ছা, তো এখন আসি যে এই রেডিও অ্যাক্টিভিটির ব্যাপারে। তো রেডিও অ্যাক্টিভিটি যেটা বললাম, যেটা হচ্ছে ইউজুয়ালি হেভি অ্যাটমের ক্ষেত্রে হয় অ্যান্ড আইসোটোপের ক্ষেত্রে হয়, অ্যান্ড এটা হয় হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য। অ্যান্ড এটা প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ ডিকে বা ডিসইন্টিগ্রেশন, মানে কোনো একটা জিনিস ভেঙে কিছু একটা বের হয়ে আসবে আর কি, এরকম। তো এখন আসি যে এই রেডিও অ্যাক্টিভিটির সাথে রিলেটেড কোনো ল আছে কিনা। আর এটা একটা কয়েকটা সহজ এক্সাম্পল দেখাই। ধরো একটা কার্বন 14 আইসোটোপ আছে, তো এইটা থেকে সাপোজ একটা আলফা পার্টিকেল বের হয়ে আসলো, মানে যেটা বলছে এটা তো আসলে র্যান্ডম, এটার উপর আমাদের কোনো হাত নাই। তো আহ, ধরো কোনো এক সময় একটা কার্বন 14 থেকে হঠাৎ করে একটা আলফা পার্টিকেল বের হয়ে আসছে। তো এই যে আলফা পার্টিকেলটা বের হয়ে আসছে, তখন এই কার্বনটার অবস্থা কি হবে? তো কার্বনটা থেকে দেখো একটা আলফা পার্টিকেল বের হয়ে আসছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা হিলিয়াম 242+ বের হয়ে আসছে। ওকে, সো মানে আমরা এইভাবে চিন্তা করব যে কার্বন হচ্ছে, দেখো কার্বন হচ্ছে অ্যাকচুয়ালি 6টা প্রোটন, এরকম 6টা প্রোটন, এগুলো হচ্ছে ধরো প্রোটন এক একটা, আর 6টা নিউট্রনের একটা প্যাকেট, অ্যান্ড তাদের চারপাশে হচ্ছে আবার 6টা, সরি এটা C14 যেহেতু দেখাচ্ছি, সো আমাদের আরও 2টা নিউট্রন আঁকতে হবে। আচ্ছা, অ্যান্ড এটা হচ্ছে ওদের নিউক্লিয়াস, মানে কার্বনের নিউক্লিয়াস, অ্যান্ড কার্বনের নিউক্লিয়াসকে তোমার রিভলভ করে হচ্ছে কিছু ইলেকট্রন। কয়টা? 6টা ইলেকট্রন। আচ্ছা, এখন এখান থেকে যদি হিলিয়াম 242+ বের হয়ে আসে, মানে হিলিয়াম 242+ হচ্ছে কিছুই না, এটা জাস্ট সিম্পলি তোমার 2টা প্রোটন আর 2টা নিউক্লিয়াসের একটা প্যাকেট। এটা যদি বের হয়ে আসে, তখন এখান থেকে কি পাওয়া যাবে? ডেফিনেটলি তার মানে আমাদের কার্বন যে তোমার এলিমেন্টটা আছে তার তোমার প্রোটন কাউন্ট কমে যাবে অ্যান্ড তার নিউট্রন কাউন্টও কমে যাবে। সো আমরা এখান থেকে পাবো তোমার 4টা প্রোটন আর 6টা নিউট্রন, এরকম সামথিং। সো দেখো এখানে কিন্তু তোমার এই যে
নিউক্লিয়াসটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু ডিফারেন্ট একটা অ্যাটমের নিউক্লিয়াস হয়ে গেছে। তো এইটা কার নিউক্লিয়াস হয়েছে কেউ বলতে পারবা? যে এটা, হ্যাঁ এটা হচ্ছে বেরিলিয়ামের নিউক্লিয়াস। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, 4টা প্রোটন। সো এটা হচ্ছে একটা বেরিলিয়াম নিউক্লিয়াস, সে কনভার্ট হয়ে গেছে। সো এইভাবে একটা রেডিও অ্যাক্টিভিটি এর জন্যই হচ্ছে একটা নিউক্লিয়ার ফেনোমেনা, যে এখানে তোমার অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটারই চেঞ্জ হয়। ওকে, অ্যান্ড তুমি চিন্তা করতে পারো যে ইলেকট্রনগুলোর কি হলো। তো ইলেকট্রনগুলো অটোমেটিক্যালি ব্যালেন্সড হয়। ইলেকট্রনগুলো হচ্ছে এই রিয়াকশনটা যেখানে হয়, সেটার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে ইলেকট্রনগুলা মানে ইদার ইলেকট্রনগুলো বের হয়ে যায় অথবা এনভায়রনমেন্ট থেকে ইলেকট্রন রিসিভ করে, এটা সামহাউ ব্যালেন্সড হয়ে যায় আর কি। সো মানে নিউক্লিয়ার রিয়াকশনে আমরা কখনো চার্জ নিয়ে কেয়ার করি না, যে এখানে চার্জ কত বা এখানে চার্জ কত, ওইটা আমাদের দেখার বিষয় না। আমরা জাস্ট কনসার্ন নিউক্লিয়াসটা চেঞ্জ কীরকম হইলো। সো এখান থেকে অ্যাকচুয়ালি বেরিলিয়াম পাওয়া যাবে। সো বেরিলিয়াম 4 অ্যান্ড 14 থেকে এই যে দেখো টোটাল 4টা কমে গেছে। তো সো ম্যাসটাও হচ্ছে 4 কমে গেছে, এটা হচ্ছে 10 হবে। আচ্ছা, সো এই জিনিসগুলো কেমিস্ট্রি তো আমি হয়তো দেখাইছিলাম তোমাদের, তোমাদের হয়তো মনে আছে চ্যাপ্টার 3তে বা হ্যাঁ চ্যাপ্টার 3তে দেখাইছিলাম। আচ্ছা, তো এখন আসি যে বিটা পার্টিকেলের জন্য ব্যাপারটা কীরকম হয়। তো আলফা পার্টিকেল দিয়ে যখন করবা তুমি হচ্ছে এখানে 2 চিন্তা করবা, এখানে 4 চিন্তা করবা। ক্যালকুলেশন খুবই সহজ, জাস্ট ম্যাস নাম্বার সাবট্রাক্ট করে দিবা আর এখানে অ্যাটম নাম্বার সাবট্রাক্ট করে দিবা, অ্যাটমিক নাম্বারটা সাবট্রাক্ট করে দিবা। আর অ্যাডিশন হইলে জাস্ট উল্টা, এখানে যদি প্লাস হইতো তখন এই 6 + 2 8 আর 14 + 4 18 এরকম একটা অ্যাটম ক্রিয়েট হইতো। আচ্ছা, এখন আসি যে তোমার বিটা পার্টিকেলের জন্য ব্যাপারটা কীরকম। বিটা পার্টিকেলের জন্য এটা হচ্ছে একটু উইয়ার্ড, যে এখানে কার্বন 6 14 মাইনাস, ধরো একটা বিটা পার্টিকেল যদি কোনো জায়গা থেকে বের হয়, তো তুমি চিন্তা করতে পারো একটা বিটা পার্টিকেল তো সিম্পলি জাস্ট একটা ইলেকট্রনই, তো এটাই তো নিউক্লিয়াসে কোনো চেঞ্জ হওয়ার কথা না। বাট আসলে এখানে নিউক্লিয়াসে একটা চেঞ্জ হয়, অ্যান্ড সেই চেঞ্জটা এভাবে হ্যান্ডেল করতে হয় যে বিটা পার্টিকেলের অ্যাটমিক ম্যাস দিতে হয় হচ্ছে -1, আর বিটা পার্টিকেলের মানে ম্যাস অ্যাটমিক নাম্বার দিতে হয় -1, আর বিটা পার্টিকেলের ম্যাস দিতে হয় হচ্ছে 0, অ্যান্ড এইভাবে ক্যালকুলেশনটা পারফর্ম করতে হয়। সো তুমি জাস্ট নর্মালি ম্যাথমেটিক্যালি চিন্তা করো, এখানে নতুন যে অ্যাটমটা আসবে তার এই অ্যাটমিক নাম্বারটা কি হবে, 6 - -1 দ্যাট ইজ 7, আর তার ম্যাস নাম্বারটা কি হবে 14 - 0 উইচ ইজ 14। এটা আসলে নাইট্রোজেন, রাইট? সো একটা কার্বন 14 আইসোটোপ থেকে যদি একটা বিটা পার্টিকেল কোনো কারণে বের হয়ে আসে, তখন ওই অ্যাটমটা হচ্ছে একটা নাইট্রোজেন অ্যাটম হয়ে যাবে। ওকে, তো এখন এখানে এই উইয়ার্ড নিয়মটা কেন? বিটা পার্টিকেল সিম্পলি একটা ইলেকট্রন, তো ওর অ্যাটমিক নাম্বার -1 কেন হইল আর ওর ম্যাস নাম্বার 0 কেন হইল, সেটার এক্সপ্লেনেশনে আসি। তো এইটার জন্যই হচ্ছে এখানে আমি এই বিটা পার্টিকেল জিনিসটা কি সেটা আমরা বেশ ডিটেলসে বলে আসছিলাম, যে অ্যাকচুয়ালি একটা বিটা পার্টিকেল আসে হচ্ছে একটা নিউট্রনকে ভাঙার মাধ্যমে। তো এখন দেখো এখানে আমরা এই এক্সপ্লেনেশনটা দেখি, যে এই হচ্ছে একটা কার্বন 14 অ্যাটম। তো এইখান থেকে একটা বিটা পার্টিকেল বের হয়ে আসবে। বিটা পার্টিকেল বের হয়ে আসবে মানে কি, একটা নিউট্রনকে ভাঙতে হবে ফার্স্টে, রাইট? আমরা সো এখান থেকে একটা নিউট্রনকে এনে একটু জুম করে দেখি, ঠিক আছে? সো এই হচ্ছে একটা নিউট্রন, একটা ওই স্ট্রিং আর কি, ভাইব্রেটিং স্ট্রিং। তো এই নিউট্রনটার আমরা কি বলতেছি, এই নিউট্রনটা হচ্ছে ভেঙে যাবে ফার্স্টে। তো এটা যদি ভেঙে যায়, আমরা এখান থেকে কি পাবো, একটা প্রোটন পাবো, আর একটা ওই যে আগে বলছিলাম একটা ইলেকট্রন পাবো, আর একটা অ্যান্টি নিউট্রিনো পাবো। অ্যান্টি নিউট্রিনোটা ওই নিউট্রনটা ভাঙার সাথে সাথে নিউট্রিনোটা ওইখান থেকে মানে পালায় যাবে, ওইটা খুব হাই ভেলোসিটিতে অনেক দূরে চলে যাবে, তুমি ওইটা মানে ক্যাপচারও করতে পারবে না। আচ্ছা, সো এখানে একটা ইলেকট্রন পাওয়া গেল, সো এটাকে আমরা বলি বিটা। এখন চিন্তা করো, তোমার একটা অ্যাটম থেকে বিটা পার্টিকেল বের হওয়া মানে কি? বিটা পার্টিকেল বের হওয়া মানে হচ্ছে তার একটা নিউট্রন ভেঙে গেছে। তো সেই নিউট্রনটা ভেঙে কি পাওয়া গেছে, একটা প্রোটন আর একটা ইলেকট্রন। আমরা বলতেছি এইটা হচ্ছে সেই বিটা পার্টিকেলটা, দিস ওয়ান।
এই জিনিসটা খুব হাই ভেলোসিটিতে বের হয়ে গেছে, বাট থেকে গেছে কে? এই হেভি যে প্রোটনটা ছিল সেই প্রোটনটা এখানেই থেকে গেছে। তাহলে চিন্তা করো, তোমার এই নিউট্রনটা ভেঙে গেল আর এই ইলেকট্রনটা এখান থেকে খুব হাই ভেলোসিটিতে চলে গেছে, আর এইখানে থেকে গেছে হচ্ছে এই প্রোটনটা। সেই প্রোটনটা এখানে থেকে গেছে, মানে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন রেখে গেছে আর একটা ইলেকট্রনকে বের করে দিছে। তাহলে দেখো তো, একটা নিউট্রনের বদলে কিন্তু একটা প্রোটনই আসছে। সো তোমার কি অ্যাটমিক ম্যাসে কোনো চেঞ্জ আসছে? না। এখানে দেখো এখনো তোমার 14টা জিনিসই আছে, 14টা নিউক্লিয়নই আছে। আরেকটা জিনিস বলি, প্রোটন আর নিউট্রন দুইটা কি হচ্ছে নিউক্লিয়ন বলে, মানে নিউক্লিয়াসের ভিতরে যা থাকে সেইগুলোকে নিউক্লিয়ন বলে। সেখানে স্টিল দেখো 14 নিউক্লিয়নস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, সো এর জন্য ম্যাথ নাম্বারটা আমরা চালাকি করে এখানে 0 দিয়ে দিছি, যাতে ক্যালকুলেশন করার সময় কোনো ম্যাথ নাম্বার কমে না যায় বা বেড়ে না যায়। আর আরেকটা জিনিস দেখো, এইখানে এই একটা নিউট্রন ভেঙে যাওয়ার জন্য কিন্তু একটা নতুন প্রোটন ক্রিয়েট হয়েছে, আর সেই প্রোটনটার জন্য তোমার কিন্তু অ্যাটমটার অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করলো, তাই না? আগে ছিল 6টা প্রোটন, এখন কিন্তু একটা এক্সট্রা প্রোটন আসছে, যদিও ম্যাথ নাম্বার বাড়ে নাই, কারণ এখানে আসলে একটা নিউট্রনের বদলে একটা প্রোটন আসছে। সো এই 6টা কি হয়ে যাবে 7। সো এখন যেহেতু আমি বিটাকে মাইনাস করতেছি, তো এটাকে 7 বানানো যায় কিভাবে? 6 থেকে কত মাইনাস করলে 7 পাবা? -1। সো এর জন্যই আমরা বিটার নিচে একটা -1 দিই, যাতে যখন কেউ বিটা পার্টিকেল একটা অ্যাটম থেকে সাবট্রাক্ট করবে ম্যাথমেটিক্যালি, তখন যাতে অটোমেটিক্যালি যে এইটা -1 হয়ে এটা +1 ইনক্রিজ করে আর কি, আর ম্যাথ নাম্বারটা যাতে আনচেঞ্জ থাকে। ওকে, সো এটাই হচ্ছে রিজন যে কেন বিটা পার্টিকেলের ক্যালকুলেশনটা এইভাবে করা হয়, মানে বিটা পার্টিকেলের অ্যাটমিক নাম্বার কেন -1 অ্যান্ড অ্যাটমিক ম্যাস কেন 0। ওকে, অ্যাটমিক ম্যাস নাম্বার কেন 0। আচ্ছা, গামার ক্ষেত্রে কি হয়? গামার ক্ষেত্রে তোমার একটা হেভি অ্যাটম ভেঙে গিয়ে ছোট কয়েকটা অ্যাটম ক্রিয়েট করে। তো গামারটা আমরা দেখাবো না, কারণ গামারটা খুবই আনপ্রেডিক্টেবল, অ্যান্ড গামার জন্য কোনো এরকম রুল নাই যে গামার জন্য এখানে কোনো নাম্বার বা এখানে এরকম কিছু নেই, ওইটা আলাদা। তো ওইটা আমাদের আপাতত লাগবে না। আচ্ছা, তো এখন আসি, মানে আমরা অনেকক্ষণ দেখলাম রেডিওঅ্যাক্টিভিটি কি, রেডিওঅ্যাক্টিভিটির ইফেক্ট কি, তারপর রেডিওঅ্যাক্টিভিটি কাদের জন্য হয়, এটসেট্রা এটসেট্রা। এখন আমরা রেডিওঅ্যাক্টিভিটির সাথে রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখব, অ্যান্ড এই ফর্মুলাটা খুব মজার। তোমাদের বইতে ফর্মুলাটা প্রবাবলি দেওয়া নাই, বাট ওটার সাথে রিলেটেড একটা ম্যাথ আছে মনে হয়। হ্যাঁ, এই যে হাফ লাইফের কথা একটা কনসেপ্ট আছে, আর এখানে একটা ম্যাথ আছে। তো এই ম্যাথটা বইতে খুবই বাজেভাবে করছে, অ্যান্ড আমি যখন ক্লাস 10-এ ছিলাম এই ম্যাথ কখনোই পারতাম না, মানে ম্যাথটা খুবই উইয়ার্ড লাগতো, মানে আরও বেশি উইয়ার্ড লাগতো, কারণ বইতে এইভাবে এটাকে যেভাবে বলছে বা যেইভাবে এটা করে দেখাইছে, এর জন্য এটা খুব উইয়ার্ড লাগতো আর কি। আর এখানে বইতেও, তোমাদের বইতে এই যে গামা রে, তারপর হচ্ছে বিটা, এগুলোর ব্যাপারে বলা আছে। আর এই যে আমি যেটা বলছিলাম, যে একটা নিউট্রন হচ্ছে একটা তোমার প্রোটন, একটা ইলেকট্রন আর একটা অ্যান্টি নিউট্রিনো। এই যে এই সাইনটা, এটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, আর শুধু এই যে সাইন, এটা হচ্ছে নিউট্রিনো। মানে সব পার্টিকেলেরই অ্যান্টি পার্টিকেল আছে। ওকে, মানে একটা ইলেকট্রনেরও অ্যান্টি ভার্সন আছে, ইলেকট্রনের উল্টাটা মানে পজিটিভ, মানে ইলেকট্রনের পজিটিভটা হচ্ছে পজিট্রন। ওকে, সব কিছুর একটা মানে অপোজিট আছে, ইলেকট্রনের সাথে আছে পজিট্রন, তারপর নিউট্রিনোর সাথে আছে অ্যান্টি নিউট্রিনো, আপ কোয়ার্কের সাথে আছে ডাউন কোয়ার্ক, মানে সব বাইনারি, মানে সব হচ্ছে দুইটা জোড়ায় জোড়ায়, দুইটা দুইটা করে, ঠিক আছে। অ্যান্ড আবার মানে ম্যাটারের সাথে আছে অ্যান্টি ম্যাটার, ম্যাটার আর অ্যান্টি ম্যাটার একসাথে হইলে একটা আরেকটাকে অ্যানিহিলেট করে দেয়, মানে একটা আরেকটাকে ডিস্ট্রয় করে ফেলে। আচ্ছা, সো এখানে বইতে এই জিনিসগুলো আছে যে বিটা পার্টিকেল হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান ইলেকট্রন,
It's of course a matter of wonder that a nucleus consists of neutrons and protons only. So how does an electron come out from a nucleus? তো এই যে আমি যে জিনিসগুলো বলছি ওইগুলোই আছে এখানে। And chargeless neutron is converted into a positively charged proton and a negatively charged electron. আচ্ছা, এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন দেয় যে এই নিউট্রনকে ভাঙলে যে একটা প্রোটন আর একটা ইলেকট্রন অ্যান্ড একটা তোমার অ্যান্টিনিউট্রিনো পাওয়া যায়, এইটা থেকে কিন্তু তুমি আসলে বুঝতে পারো অ্যান্টিনিউট্রিনো কোনো চার্জ নাই। প্রোটনের চার্জ হচ্ছে +1 যদি চিন্তা করো, ইলেকট্রনের হচ্ছে -1, তো নিউট্রনের চার্জ কত? +1 + -1 হুইচ ইজ 0। এর জন্যই আমরা নিউট্রনকে হচ্ছে নিউট্রাল বলি, চার্জ নিউট্রাল। ওকে, আর এখানে আরও বলা আছে যে অ্যান্টিনিউট্রিনো ইজ আ ভেরি মিস্টেরিয়াস পার্টিকেল অফ দ্য ওয়ার্ল্ড অফ ফিজিক্স হুইচ ইজ চার্জলেস অ্যান্ড ইটস ম্যাস ইজ ভেরি স্মল। সো এখানে ওই জিনিসগুলোই আবার লেখা আছে। এখানে এটাও বলা আছে একটা প্রোটনের ভিতরে কি আছে। প্রোটনের ভিতরে না, প্রোটন মানে কিসে কনভার্ট হইতে পারে আর কি। আর এটা যেটা বললাম ওই যে ইলেকট্রনের উল্টা একটা ভার্সন আছে, পজিট্রন। মানে কোনো পার্টিকেলই তার অ্যান্টি পার্টিকেলটা, মানে প্রত্যেকটা জিনিসে একটা তোমার অ্যান্টি ভার্সন আছে। মানে এরকম একটা থিওরি আছে যে ধরো তুমি যদি মানে তোমার বডিতে যে অ্যাটমগুলো আছে ঠিক তার প্রত্যেকটার অ্যান্টি পার্টিকেল দিয়ে বানানো আরেকটা, মানে তোমার একটা মানে মিরর ইমেজের সাথে তোমার যদি দেখা হয়, মানে যেটা ঠিক তোমার অ্যান্টিমেটারগুলো দিয়ে বানানো, তুমি যদি ওকে টাচ করো তোমরা দুইজনই অ্যানিহিলেট হয়ে যাবা, মানে তোমরা দুইজনই ডেস্ট্রয় হয়ে যাবা। ওকে, মানে অ্যাকচুয়ালি বিগ ব্যাং হওয়ার সময়ও তোমার ম্যাটার আর হচ্ছে অ্যান্টিম্যাটার মানে দুইটা হচ্ছে একটা আরেকটাকে অ্যানিহিলেট করে দিচ্ছিল বিগ ব্যাংয়ের প্রথম কয়েক সেকেন্ডে, মানে প্রথম 1 সেকেন্ডের মধ্যেই। বাট লাকিলি যে অ্যান্টিম্যাটারের থেকে ম্যাটারের সংখ্যা একটু বেশি ছিল, মানে অ্যামাউন্ট একটু বেশি ছিল। সো এটা যদি অ্যান্টিম্যাটার হয়, মানে এটা যদি অ্যান্টিম্যাটার হয় আর এটা যদি ম্যাটার হয়, তো অ্যান্টিম্যাটার ম্যাটারের অলমোস্ট মানে এই পুরো পোর্শনটাই হচ্ছে অ্যানিহিলেট করে দিছিল। জাস্ট এইটুক ম্যাটার হচ্ছে রিমেইনিং ছিল। অ্যান্ড এই ম্যাটার থেকেই এখন তুমি পুরো ইউনিভার্সে যা দেখো সব আসলে এইটুক ম্যাটার থেকে আসছে। মানে ওই একদম শুরুতে যতটুক ম্যাটার অ্যান্টিম্যাটারের সাথে পর যতটুক ম্যাটার রয়ে গেছে সেটা থেকেই অ্যাকচুয়ালি সব কিছু আসছে। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হয় আমাদের মিটিংয়ের টাইম। আচ্ছা, সো যেটা বলছিলাম যে মানে একদম শুরুতে মানে বিগ ব্যাং হওয়ার উইদিন 10⁻⁻34 সেকেন্ডের মধ্যে মানে অ্যাকচুয়ালি এই পর্যন্ত আমরা বের করতে পারছি যে কী কী হয়েছে। এর আগে কি হয়েছে সেটা বের করা যায় নাই, মানে 0 সেকেন্ড থেকে 10⁻⁻34 আগ পর্যন্ত সেটা আসলে এখন পর্যন্ত বের করা বাকি। বাট আর ওইটা কখনো বের করা যাবেও কিনা সেটা নিয়েও ডিবেট আছে। বাট যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি একদম শুরুতে হচ্ছে মানে বিগ ব্যাংয়ের ঠিক পরপর উইদিন ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, মানে উইদিন অনলি 10⁻⁻34 সেকেন্ড, মানে বুঝতেই পারতো সেটা কত ছোট একটা টাইম। 1 সেকেন্ডের 10⁻34 ভাগের 1 ভাগ। তো উইদিন এই টাইমের মধ্যে প্রচুর ম্যাটার আর প্রচুর অ্যান্টিম্যাটার প্রডিউস হচ্ছিল। ওকে, মানে যেখানে মানে ম্যাটার আর অ্যান্টিম্যাটার প্রত্যেকটাই হচ্ছে একটা আর একটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছিল। মানে ম্যাটার ক্রিয়েট হচ্ছিল আবার অ্যান্টিম্যাটার ক্রিয়েট হচ্ছিল, দুইটার সাথে কলাইড করতেছিল অ্যান্ড বুম, আর কিছু নাই, মানে একদম ডেস্ট্রয়েড। আবার একটা ধরো ম্যাটার আর অ্যান্টিম্যাটার একসাথে কোলাইড করছে অ্যান্ড দুইটা একটা আরেকটাকে অ্যানিহিলেট করে দিচ্ছে। এইভাবে কলিশন হইতে হইতে উইদিন ফ্র্যাকশন অফ আ সেকেন্ড একটা সিঙ্গেল টাইমে দেখা গেছে যে এই একটা ম্যাটারের সাথে, মানে তুমি যদি এভাবে চিন্তা করো এরকম একটা মানে ম্যাটারের সাথে হচ্ছে এতটুকু একটা অ্যান্টি ম্যাটারের কলিশন হয়েছে অ্যান্ড ওইবার তোমার পুরোটা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করতে পারে না। তো এই যে অ্যান্টি ম্যাটার যতটুক দেখতেছো সেটা ধরো এখানে এইটুককে মানে অ্যানিহিলেট করে দিচ্ছে, বাট কিছুটা ম্যাটার তখনও বাকি ছিল। ওকে, তো এই যে ম্যাটারটা, এই ম্যাটারটা থেকেই অ্যাকচুয়ালি
পুরা ইউনিভার্সে এখন তুমি যা যা দেখতেছো সব এইটুক ম্যাটার থেকে আসছে, মানে ওই প্রথম ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে ম্যাটার অ্যান্টি ম্যাটারের মধ্যে যে ওয়ার হয়েছিল, মানে যে যুদ্ধ টাইপের হয়েছিল, কলিশনগুলো হয়েছিল, সেইখান থেকে যতটুক ম্যাটার সার্ভাইভ করছে সেইটুকুই অ্যাকচুয়ালি সব কিছুর অরিজিন। ওকে, অ্যান্ড সেখান থেকেই অ্যাকচুয়ালি ইভেনচুয়ালি এই বিগ ব্যাংয়ের পর যখন আস্তে আস্তে মানে পুরো কসমস হচ্ছে আস্তে আস্তে এক্সপ্যান্ডেড হচ্ছিল, তখন এই ম্যাটার থেকেই হচ্ছে কোয়ার্ক, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, তারপর হচ্ছে ইলেকট্রন, দেন আস্তে আস্তে প্রোটন, নিউট্রন, এইগুলো সব ক্রিয়েট হয়েছে অ্যান্ড সব লগুলো ক্রিয়েট হয়েছে। যদি ম্যাটার না থাকতো কোনো ধরনের লও ক্রিয়েট হইতো না, মানে ল ক্রিয়েট হইতো না বলতে মানে ম্যাটার যদি না থাকে তাহলে তো আসলে ফিজিক্যাল ওয়ার্ল্ডের কোনো ল কোনো মিনিংই থাকতো না। ওকে, তো এখানে যতটুকু ম্যাটার সার্ভাইভ করছে ওই সময় সেইটুকুই হচ্ছে এখন সব কিছুর অরিজিন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই সব পার্টিকুলারই হচ্ছে অ্যান্টি ভার্সন আছে একটা, মানে তোমার একটা ইলেকট্রনের একটা অ্যান্টি ভার্সন হচ্ছে পজিট্রন। পজিট্রন হচ্ছে ইলেকট্রনের জাত ভাই, তার চার্জ হচ্ছে +1.6 × 10⁻−19, অ্যান্ড একটা পজিট্রন আর একটা ইলেকট্রন যদি তোমার কোলাইড করাও বা টাচ করাও জাস্ট, ওরা একটা একটাকে অ্যানিহিলেট করে দিবে। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রন জিনিসটা, মানে বিগ ব্যাংয়ের পর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যদি সেপারেটভাবে ক্রিয়েট হয়, তো এইটা তোমার একসাথে একটা অ্যাটমে আসলো কীভাবে? তো ওইটা আসছে হচ্ছে যে তোমার প্রোটন আর নিউট্রন তারা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে একসাথে ছিল, অ্যান্ড এরপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য ইলেকট্রন হচ্ছে এই নিউক্লিয়াসের চারপাশে মানে অরবিটে আটকা পড়ে গেছে, অ্যান্ড ওইখান থেকেই হচ্ছে মানে ফার্স্ট অ্যাটমের ক্রিয়েশন আর কি। আর একদম শুরুতে যে ওই যে বললাম যে স্পেস টাইম সিঙ্গুলারিটিটা ছিল, মানে যেখানে সব ম্যাটার কনডেন্সড অবস্থায় ছিল, ইনফিনিট ডেন্সিটির কথা যে বলতেছি ওইটাকে বলে প্রাইমর্ডিয়াল অ্যাটম। তুমি এটার ব্যাপারে যদি ফার্দার জানতে চাও নেটে সার্চ দিতে পারো প্রাইমর্ডিয়াল অ্যাটম। প্রাইমর্ডিয়াল অ্যাটম থেকেই অ্যাকচুয়ালি সব কিছু আসছে, মানে প্রাইমর্ডিয়াল অ্যাটম থেকেই হচ্ছে বিগ ব্যাং ইনিশিয়েট হয়েছে, তো ওইখান থেকে হচ্ছে এক্সপ্যানশনটা স্টার্ট হয়। আচ্ছা, তো এখন তোমার বইতে মানে আমি যেসব জিনিসপত্র দেখাইছি বইতে ওই জিনিসগুলোই আবার দেওয়া আছে, তোমরা বই থেকেও হালকা একটু দেখতে পারো। আর এখানে আরও একটা জিনিস আছে যে কোন পার্টিকেলের পেনিট্রেশন অ্যাবিলিটি কীরকম, যেমন আলফারের হচ্ছে সবচেয়ে কম, বিটারের আর একটু বেশি, গামারের সবচেয়ে বেশি। গামা রেকে থামানোর জন্য হচ্ছে লিডের একটা এরকম ঠিক একটা তোমার স্ল্যাব দরকার হয়, তারপর বিটা রেকে থামানোর জন্য অ্যালুমিনিয়ামের এরকম একটা স্ল্যাব দরকার হয়, আর আলফা রেকে থামানোর জন্য জাস্ট একটা পেপারই ইনাফ। সো এখানে আমি যা যা দেখাইছি ওই জিনিসগুলো এখানে আছে, তুমি বই থেকে একবার রিডিং দিলে এগুলো বুঝতে পারবে। আচ্ছা, তো এখন আসি যে রেডিও অ্যাক্টিভিটির সাথে রিলেটেড কোনো তোমার ফর্মুলা আছে কিনা। তো অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে, অ্যান্ড এই ফর্মুলাটা খুব মজার, আর মজার প্লাস এইখানে যে ম্যাথটা দেওয়া আছে তুমি ওই মানে এই ম্যাথটা ওই ফর্মুলা দিয়ে করতে পারবা, যদিও বইতে ওই ফর্মুলাটা দেওয়া নাই, বাট তুমি ওইটা চাইলে ইউজ করতে পারবা আর কি। আচ্ছা, দাও এটা মুছে দিই। এটা অ্যাকচুয়ালি একটা তোমার এক্সপেরিমেন্টাল ল, মানে মানে এইটা এই লটা আসছে হচ্ছে এভাবে যে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে রেডিও অ্যাক্টিভিটিটা এই টাইপের একটা ল ফলো করে। তো লটা কি সেটা দেখি। এটাকে তুমি বলতে পারো রেডিও অ্যাক্টিভ ডিকে ল বা তেজস্ক্রিয় ভাঙনের সূত্র, রেডিওঅ্যাক্টিভ ডিকে ল বা রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন ল। মানে একটা জিনিস যে ভাঙবে, একটা নিউক্লিয়াস যে ভেঙে কিছু পার্টিকেল বা রে ইমিট করবে, সেইটা অ্যাকচুয়ালি এই ল দিয়ে মডেল করা যায় বা এই ল দিয়ে ওইটা প্রেডিক্ট করা যায় যে এটা কীরকম হবে। তো এই লটা বলে এরকম, মানে এই লটার স্টেটমেন্টটা হচ্ছে এরকম, মানে স্টেটমেন্ট দেখার থেকে আমি এটা একটা গ্রাফ দিয়ে বোঝাবো। তো এই লটা হচ্ছে এরকম যে একটা
ধরো আইসোটোপ একটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল আছে যার ইনিশিয়াল অ্যামাউন্টটা হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিসে প্লট করলাম, এটাকে আমরা বললাম এন, আর এইটাকে আমরা বললাম টি অ্যাক্সিস মানে টাইম। ওকে, সো এন হচ্ছে অ্যামাউন্ট অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কতটুক আছে আর। তো একদম শুরুতে ধরো আমাদের সাবস্টেন্সটা আছে হচ্ছে এতখানি, তো এই অ্যামাউন্টটাকে আমরা বললাম হচ্ছে এন ও, মানে এন নট বা এন জিরো। ওকে, এটা হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট। মানে ধরো তুমি কার্বন নিছো 14 গ্রাম, কার্বন 14 আইসোটোপ নিছো ধরো 200 গ্রাম, তো সেইটা হচ্ছে এই এন নট অ্যামাউন্ট আর কি, সো ইনিশিয়াল অ্যামাউন্ট। তো দেখা যায় মানে এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় যে একটা রেডিওঅ্যাক্টিভ পার্টিকেলের মানে ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে, ধরো তোমার কাছে এরকম একটা রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল আছে বা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স আছে, ধরো তোমার কাছে একটা বাটিতে কিছু রেডিওঅ্যাক্টিভ কার্বন রাখা আছে, তো তুমি দেখবা আস্তে আস্তে ওই জিনিসটা কমে যাইতেছে, মানে ওইখান থেকে কমে যাচ্ছে বলতে এরকম যে ওইটা ডিসইন্টিগ্রেশন বা ডিকে হইতেছে, ভেঙে যাইতেছে এটা। তো দেখবা যে আস্তে আস্তে সাবস্টেন্সটা এরকম কমে যাইতেছে সাইজে। ওকে, অ্যান্ড তুমি যদি এই সাইজগুলার মানে ধরো তুমি এই সাইজগুলো রেকর্ড করলা যে কত সেকেন্ড পর এটার সাইজ কতটুক, তাহলে তুমি সেই সাইজগুলো যদি গ্রাফে প্লট করো তাহলে তুমি এরকম একটা গ্রাফ পাবা। ওকে, এরকম একটা গ্রাফ দেখা যায় যে এই অ্যামাউন্টটা কখনোই জিরো হয় না, একদম সারা জীবন পরেও মানে ইনফাইনাইট টাইম পরেও এই কিছুটা রেডিও অ্যাক্টিভিটি থেকেই যাবে, এটা কোনোভাবেই শেষ হবে না। মানে বলা হয় যে একটা জিনিস রেডিও অ্যাক্টিভ যদি থাকে সেটা ইনফাইনাইট টাইম পরে সেটা আর ইফেক্টটা শেষ হয়, এটা কখনোই শেষ হবে না। এটা হচ্ছে এরকম। এখন আমাকে বলতে পারবা যে এই গ্রাফটা বা এই ফাংশনটা তোমার চেনা কোনো ফাংশনের সাথে মিলে? তুমি এটা পড়ছো অলরেডি, কেউ গেস করে বলতে পারবা এমন কোনো ফাংশন যেটা এরকম গ্রাফ দেখায়? আচ্ছা, এটা হয়তো গেস করতে পারতেছ না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এক্সপোনেনশিয়াল ডিক্রিজ কার্ভ। মানে আমরা ওই যে এক্সপোনেনশিয়াল ফাংশন শিখে আসছি না হায়ার ম্যাথে, ই টু দি পাওয়ার সামথিং, তো এই গ্রাফটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ ফলো করে। এখানে দেখানো যায় ওয়াই ইজ ইকুয়াল টু ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইটার গ্রাফ কেমন আমরা দেখি, y is equal to e to the power minus x. সো আমরা এই যে y is equal to e to the power minus x এর গ্রাফ এরকম দেখতে পাবো। এটা হচ্ছে y is equal to e to the power minus x এর গ্রাফ, এই গ্রাফটা আসলে ওইটার মতোই, বাট এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই গ্রাফটা মানে এই গ্রাফটার মানে ইকুয়েশনটা এক্স্যাক্টলি ই টু দি পাওয়ার মাইনাস এক্স না, মানে যারা এটা নিয়ে ফার্স্ট এক্সপেরিমেন্ট করছে তারা দেখছে যে এটার সাইজটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি কম। মানে ধরো প্রথমে এটা ছিল 4, তারপরের বার হয়েছে এটা 2, তারপরের বার হয়েছে এটা 1, তারপর হয়েছে হাফ, তারপর হয়েছে 1/4, মানে এক্সপোনেনশিয়ালি কমছে। ওকে, সো এই গ্রাফটা এরকম। তো এটার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ক্যালকুলাস ইউজ করে বের করা। মানে ফার্স্ট হচ্ছে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে বের করছে যে এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, দেন তারা ক্যালকুলাস ইউজ করে দেখাইছে যে তুমি প্রুফটা কলেজ উঠলে শিখবা, ক্যালকুলাস ইউজ করে দেখাইছে যে এই যে গ্রাফটা এটার ইকুয়েশন হচ্ছে এরকম, n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার
মাইনাস ল্যামডা টি। ওকে, গ্রাফটা হচ্ছে এরকম, n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখানে ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট। এটা আলাদা আলাদা তোমার রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা হয়। রেডিওঅ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট। আর এনটা কি? এন হচ্ছে প্রেজেন্ট অ্যামাউন্ট, তারপর এন নটটা তো বলছি ইনিশিয়াল অ্যামাউন্ট, ল্যামডা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টাইম, কত টাইম মানে পাস হয়েছে শুরু থেকে। সেটাই হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ডিকে ল। এটা ক্যালকুলাস ইউজ করে আসছে, অ্যান্ড তুমি এটার প্রুফ হয়তো কলেজে উঠলে শিখবা। আচ্ছা, সো এই মানে লটা ইউজ করে আমরা একটা ম্যাথ দেখি। অ্যান্ড এই ফর্মুলাটা ইউজ করেই তোমরা কেমিস্ট্রিতে যে পড়ছো কার্বন 14 ডেটিং, এরকম একটা টার্ম শিখছো না? এটা দিয়েই হচ্ছে কোনো একটা, মানে দেখো না যে অনেক সময় সায়েন্টিস্টরা অনেক পুরানো একটা ফসিল মানে ডিসকভার করে, অ্যান্ড দেন বলে যে এটা এত বছর আগের, বা একটা ডেড বডি পাওয়া গেলে সেটা থেকে ওই যে ফরেন্সিক ডক্টররা তোমার অ্যানালাইজ করে এটা বের করে ফেলে না যে এই ডেড বডিটা কতক্ষণ আগের। তো এইগুলো সবই এই ফর্মুলা দিয়ে বের করে, এক্স্যাক্টলি এই ফর্মুলাটাই। এটা দিয়ে হচ্ছে তোমার একটা ফসিল বা যে কোনো একটা মানে একটা পুরানো স্যাম্পল, সেইটা কত পুরানো সেইটা বের করা হয়। ওকে, এই ফর্মুলাটা ইউজ করে। অ্যান্ড এই ফর্মুলাটা আরও অনেক অনেক এক্সাম্পল আছে। তো এখন আমরা একটা বেসিক ম্যাথ দেখি, আর আমরা আজকে ওই ম্যাথও করবো যে আমরা একটা কার্বন 14 ডেটিংয়ের ম্যাথ দেখাবো। আচ্ছা, যে একটা জিনিসের ভিতরে আমি ধরো কার্বন 14-এর অ্যামাউন্ট পাইলাম এত, তো এখন বলতে হবে এটা কত বছর আগের। আচ্ছা, সো একটা বেসিক ম্যাথ দেখি। বেসিক ম্যাথটা হচ্ছে a sample contains 200 gram of আচ্ছা এই ম্যাথটা না, পরে দেখো। A sample contains 200 gram of carbon 14 isotope, কার্বন 14 আইসোটোপ। তো এরপর কোশ্চেন হচ্ছে যে what will be the amount a sample contains 200, এটা হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট আর কি। what will be the amount after 36 hours? ওকে, এটা হচ্ছে কোশ্চেন। অ্যান্ড আমাদের এখান থেকে জিজ্ঞেস করা হয়েছে যে এখানে আরেকটা জিনিস বলা আছে যে ডিকে কনস্ট্যান্ট অফ কার্বন 14, রেডিওঅ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট বা শুধু ডিকে কনস্ট্যান্ট, ডিকে কনস্ট্যান্ট অফ কার্বন 14 মানে ল্যামডা ইজ ইকুয়াল টু 3.8394 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 পার সেকেন্ড। এই ল্যামডার ইউনিট হচ্ছে পার সেকেন্ড। এটা পার সেকেন্ড, এটা এইভাবে বোঝা যায় যে n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো ই টু দি পাওয়ারের উপরে যে জিনিসটা আছে সেটা কি ইউনিটলেস হইতে হবে, কোনো ইউনিট থাকতে পারবে না। তো টি এর ইউনিট হচ্ছে সেকেন্ড, আর তাইলে ল্যামডার ইউনিট হচ্ছে পার সেকেন্ড। সো এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখন তোমার এটা বের করতে হবে। সো তোমার সবই দেওয়া আছে, তুমি জাস্ট এন বের করবে আর কি। সো এন ইজ ইকুয়াল টু এন নট হচ্ছে 200। আসলে এন আর এন নটের ইউনিট সেম হইলেই হইলো। এখানে এন আর এন নটের কোনো ফিক্সড ইউনিট নেই, যেটা কি গ্রাম নাকি কেজি নাকি নাম্বার অফ পার্টিকেলস, এরকম কোনো ইউনিট নেই, বা মোল। আমরা তো দেখছি অনেক ধরনের ইউনিটই আছে, এটার কোনো ফিক্সড ইউনিট নেই। সো এন ইজ ইকুয়াল টু তুমি এন নটকে যেই ইউনিটে বসাবা এনকেও সেম ইউনিটে পাবে। সো এন ইজ ইকুয়াল টু 200 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হচ্ছে 3.83
94 ইন্টু 10⁻⁻12 আর টি হচ্ছে 36 আওয়ার্স, এটাকে সেকেন্ডে নিলে 36 ইন্টু 3600। সো আমরা এটা ক্যালকুলেট করি। সেটা হচ্ছে 199.999905, মানে খুবই কম কমছে আর কি, তেমন একটা কমে নাই। 4টা 9, তারপর হচ্ছে 05, সরি 005। আচ্ছা, 36 ঘন্টা পরে দেখলাম। আমরা এক কাজ করি, এখন 3 বছর পরে কত সেটা চেক করি। তো 3 বছর পর হচ্ছে 3 ইন্টু প্রত্যেক বছর হচ্ছে 365 দিন, আর এক এক দিনে হচ্ছে 86,400 সেকেন্ড। তো তারপরে দেখো খুব একটা কমে নাই, মানে প্রথম ছিল 200 গ্রাম, এখন আছে 199.92 গ্রাম। আচ্ছা, 1000 বছর পর কত হবে দেখি। তখন একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখা গেছে। একটা জায়গায় যদি কার্বন 14 আইসোটোপ থাকে 200 গ্রাম, তো 1000 বছর পরে গিয়ে দেখা যাবে যে ওই 200 গ্রাম থেকে কমে এটা 177.119 গ্রাম হয়েছে আর কি। তো বুঝতেই পারতেছো এটা কতটা টাইম লাগে একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের আস্তে আস্তে ডিকে হইতে। ওকে, অ্যান্ড এটা কখনোই জিরো হয় না। তুমি একদম টাইম যদি ইনফিনিটি বসাইতে পারো এই জায়গায়, তখন একমাত্র এটা জিরো হয়। ওকে, তোমাদের হয়তো এটা মনে আছে, হায়ার ম্যাথে আমরা বলছিলাম যে e⁻x এর গ্রাফ হচ্ছে এরকম, আর e⁻−x এর গ্রাফ হচ্ছে এরকম, অ্যান্ড আফটার ইনফাইনাইট টাইম এটা অ্যাকচুয়ালি জিরো হয়েছে। কারণ হচ্ছে মানে n ইজ ইকুয়াল টু n0 e⁻−λt, মানে কি n0 ডিভাইডেড বাই e⁻λt। তো n জিরো হবে কখন? n তো একটা ফ্র্যাকশন, তো এটা জিরো হবে কখন? যখন ডিনোমিনেটরটা এক্সট্রিমলি লার্জ হবে, মানে ইনফিনিটি হবে। ডিনোমিনেটরটা এক্সট্রিমলি লার্জ হবে যখন টিটা ইনফিনিটি হবে। আচ্ছা, তো এখন এটা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটা স্যাম্পলে, একটু ওয়েট। আচ্ছা, আমার সাউন্ড মনে হয় মাঝখানে একটু বাজেভাবে আসতেছিল, এখন ঠিক হওয়ার কথা। সো আমরা এখন দেখি যে এই ফর্মুলা থেকে আমরা হাফ লাইফের ফর্মুলা বের করতে পারি কিনা। হাফ লাইফ একটা নতুন কনসেপ্ট, আমরা এখন বোঝার ট্রাই করবো যে হাফ লাইফ জিনিসটা কি। তো আমরা দেখে আসলাম যে রেডিওঅ্যাক্টিভ ডিকেতে হচ্ছে, ধরো ইনিশিয়ালি তোমার কাছে এরকম একটা সাবস্টেন্স আছে, সেটা এরকম আস্তে আস্তে কমতে থাকবে, ওভার টাইম এটা আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে এরকম। ওকে, তো হাফ লাইফ হচ্ছে, ধরো এইটার হাফ। ওকে, এখানে ধরো 200 গ্রাম আছে, এটা হচ্ছে 100 গ্রাম। তো হাফ লাইফ হচ্ছে এক্স্যাক্টলি যত টাইম পর একটা সাবস্টেন্স তার ইনিশিয়াল অ্যামাউন্ট থেকে হাফ হয়ে যায়, সেটাই হচ্ছে হাফ লাইফ। ওকে, অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে এই হাফ লাইফটা কনসিস্টেন্ট, দ্যাট ইজ 200 গ্রাম থেকে হাফ হয়ে 100 গ্রাম হইতে যদি t½ সেকেন্ড টাইম লাগে, তাহলে তোমার কাছে মনে হতে পারে তাইলে তো আরও t½ সেকেন্ড পর এই 100 গ্রামও ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, বাট সেটা হয় না। আরও t½ সেকেন্ড পর এইটা আবার হাফ হয়ে যাবে, মানে প্রত্যেকবার তার ইনিশিয়াল অ্যামাউন্ট থেকে হাফ হয়ে যায়। আবার ধরো আরও t½ সেকেন্ড পর, এটাকে t½ বলে, মানে হাফ লাইফ। তো আরও t½ সেকেন্ড পর এটা হচ্ছে 25 গ্রাম হয়ে যাবে। তারপর আরও t½ সেকেন্ড পর এটা হচ্ছে 12.5 গ্রাম হয়ে যাবে। মানে আস্তে আস্তে জিনিসটা স্লো হয়ে যাইতেছে। প্রথমে ধূপ করে 100 গ্রাম কমে গেছে, তারপর 50 গ্রাম কমছে, তারপর 25 গ্রাম, তারপর হচ্ছে 12.5 গ্রাম, এভাবে আস্তে আস্তে কমতেছে, রেটটা কমে আসতেছে। সো আমরা এইটার একটা ফর্মুলা বের করব যে হাফ লাইফ সামহাউ আমরা বের করতে পারি কিনা। ওকে, আচ্ছা, তো হাফ লাইফের ফর্মুলা বের করা খুবই সোজা, আর এটা যে কনস্ট্যান্ট থাকে
সেটাও প্রুফ করা যায়। দেখো আমাদের ফর্মুলা হচ্ছে n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো আমরা জানতে চাই এক্স্যাক্টলি কত টাইম পর প্রেজেন্ট অ্যামাউন্টটা ইনিশিয়াল অ্যামাউন্টের হাফ হবে। তার মানে n ইজ ইকুয়াল টু হচ্ছে n নট বাই টু, অ্যান্ড n নট বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অ্যান্ড দেন এইখানে তোমার n নট কেটে দাও, তাহলে এখান থেকে আসে হাফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। আর এই যে টিটা, এই টিটাকেই হচ্ছে আমরা হাফ লাইফ বলি, মানে এক্স্যাক্টলি কত টাইম পর এটা ঠিক হাফ হয়ে গেছে। সো এখানে হচ্ছে আমরা টি হাফ লিখতেছি ইনস্টেড অফ টি। অ্যান্ড এবার তুমি বোথ সাইড যদি ইনভার্ট করে দাও তাহলে টু ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা টি হাফ। সো এখান থেকে আসে ল্যামডা টি হাফ ইজ ইকুয়াল টু লন টু। সো টি হাফ ইজ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা। এই ফর্মুলাটা মুখস্থ রাখবা। তোমাকে যদি একটা তোমার সাবস্টেন্সের রেডিওঅ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট দেওয়া হয়, তাহলে লন টুকে ওইটা দিয়ে ডিভাইড করে দিলেই হচ্ছে হাফ লাইফ পাওয়া যায়। সো আমরা এখন একটু বের করার ট্রাই করি কার্বন 14-এর হাফ লাইফ কত, মানে ঠিক কত সময় পর এই 200 গ্রামটা 100 গ্রাম হয়ে যাবে, বা এটা যদি 100 গ্রাম হইতো এই 100 গ্রামটা 50 গ্রাম হয়ে যাবে, সেইটা বের করার ট্রাই করি। সো টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে লন টু বাই ল্যামডা। তো লন টু বাই ল্যামডা হচ্ছে 3.8394 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। সেটা যদি ক্যালকুলেট করো, এটা কিন্তু সেকেন্ডে আসবে, সো এটাকে আমরা ইয়ারে কনভার্ট করতে হলে আরও একটু ডিভিশন করতে হবে আর কি। সো এত সেকেন্ড, হিউজ সেকেন্ড, অনেক সেকেন্ড। এখন আমরা দেখি যে কয় বছর লাগবে। তো এই টাইমটা ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো এক্স বছর লাগবে। তো এক্স বছর, এক এক বছর হচ্ছে 365 দিন, এক এক দিনে হচ্ছে 86,400 সেকেন্ড। তো 5,724 ইয়ার্স লাগবে এটা হাফ হইতে। মানে তুমি এখানে 200 গ্রাম দাও আর যত গ্রামই দাও, মানে যতটুক দিবা তার থেকে 5724.74 ইয়ার্স লাগবে এটা হাফ হয়ে যেতে। আবার ওইখান থেকে আরও 5724.74 ইয়ার লাগবে ওই 100 গ্রাম থেকে 50 গ্রাম হইতে। তারপর আবার 5724 ইয়ার্স লাগবে 50 থেকে 25 হইতে। এইভাবে হাফ হইতে 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 একদম সারা জীবন লাগবে এটা পুরোটা শেষ হইতে, মানে শেষই হবে না কখনো। ওকে, সো এই ফর্মুলাটা আমরা মাথায় রাখবো, টি হাফ ইজ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা। সো এটা গ্রাফে দেখলে বুঝতে পারবা যে আমাদের এক্সপোনেনশিয়াল ডিকের যে গ্রাফটা আছে, আমি একটু এটা এখানে গ্রাফ এঁকে দেখাই। মানে এক্সপোনেনশিয়াল ডিকের গ্রাফটা হচ্ছে এরকম। সো আমি এটাকে আর একটু স্প্রেড আউট করে দিই, ধরো হ্যাঁ এরকম। সো এখানে এন নট হচ্ছে 5। তো এই 5 থেকে যখন এই যে 2.5 হয়েছে, মানে এই যে এই জায়গাটা এইখানে, এইটা হওয়ার যে টাইমটা, মানে এইটা যেই টাইমে হয়েছে সেটাই হচ্ছে আমাদের টি হাফ। আবার এই 5 থেকে, সরি 2.5 থেকে যখন 1.25 হয়েছে, যে এইখানে 1.25 হচ্ছে অ্যাপ্রক্স এই জায়গায়, তুমি
তুমি যদি একদম অ্যাকুরেটলি আঁকো তাহলে দেখবা এই জায়গাটার লেংথ, তুমি এটা ট্রাই করে দেখতে পারো, এই জায়গাটার লেংথ আর এই লেংথটা এক্স্যাক্টলি সেম। সো এটাকে আমরা 2t½ বলতে পারি, মানে এই যে এই লেংথটাই হচ্ছে t½ করে, মানে প্রত্যেকবার t½ টাইম পর পর এটা হচ্ছে হাফ হচ্ছে। সো এটারই ফর্মুলা হচ্ছে t½ = ln2/λ। তো এখন তোমাদের বইতে যে ম্যাথটা দেওয়া সেটা আমি এই ফর্মুলা দিয়ে করে দেখাই, আর বইতে কিভাবে করছে সেটাও বুঝাচ্ছি। এই যে এখানে একটা জিনিস বলা আছে যে হাফ লাইফ দিয়ে হচ্ছে আমরা একটা সাবস্টেন্সের তোমার রেডিও অ্যাক্টিভিটির একটা মেজারমেন্ট করতে পারি। যার হাফ লাইফ যত বেশি সে তত কম রেডিও অ্যাক্টিভ, আর যার হাফ লাইফ যত কম সে তত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, তাই না? একটা মানে এই যে গ্রাফটা একটু আগে দেখালাম, সেই গ্রাফটা যদি এইরকম হইতো, মানে আমরা একটু আগে যেটা দেখা দিচ্ছি সেটা হচ্ছে 5e⁻⁻x/4 এই টাইপের। এখন এটা যদি গ্রাফটা দেখতে যদি এরকম হইতো তখন আমরা কি বলতাম, এটা আরো তাড়াতাড়ি ডিকে হচ্ছে, বা ধরো এরকম হইতো, অথবা ধরো এরকম হইতো, তখন আমরা কি বলতাম, এটা ডিকে রেটটা অনেক বেশি। ওকে, সো যার হাফ লাইফ যত কম, মানে এই রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা হচ্ছে হাফ লাইফের তোমার ইনভার্সলি প্রপোর্শনাল। রেডিও অ্যাক্টিভিটি এটা হচ্ছে প্রপোর্শনাল টু ল্যামডা অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু হাফ লাইফ। আর যে কোনো একটা সাবস্টেন্সের রেডিও অ্যাক্টিভিটি এন্ড হইতে বা পুরোপুরি দিকে কখনোই হয় না, ইনফাইনাইট টাইম রিকোয়ার হয়। ওকে, আচ্ছা এখন বইয়ের ম্যাথটা দেখাই। আচ্ছা, বইয়ের ম্যাথটা বলছে দ্য হাফ লাইফ অফ আ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট of 1 kg is 100 years. What will be its mass after 200 years? So আমাকে হাফ লাইফ বলে দেওয়া আছে। হাফ লাইফ, আচ্ছা একটু ওয়েট দাও। হাফ লাইফ ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ইয়ার্স অ্যান্ড n0 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 কেজি। সো আমাদেরকে n বের করতে বলছে আফটার 200 ইয়ার্স। তো এই ম্যাথটা আসলে বেশি সোজা, তো এটা ফর্মুলা ছাড়াও করা যায়, বাট বইয়ের অ্যাপ্রোচে তুমি হচ্ছে কঠিন ম্যাথগুলো করতে পারবে না। আমি কঠিন ম্যাথগুলো নেক্সট ক্লাসে দেখাবো। তো এখানে বলছে এটা কত, সো আমরা জানি n ইজ ইকুয়াল টু হচ্ছে n0 e⁻⁻λt, অ্যান্ড এখানে ল্যামডা তো দেওয়া নাই, বাট t½ দেওয়া আছে। উই নো t½ ইজ ইকুয়াল টু ln2/λ, সো ল্যামডা ইজ ইকুয়াল টু ln2/t½ সো এখানে যদি লিখি n0 ইজ ইকুয়াল n ইজ ইকুয়াল টু n0 e⁻⁻ln2/t½ টাইমস স্মল t। সো n0 হচ্ছে 1 কেজি, 1 কেজি, e⁻⁻ln2/t½ হচ্ছে 100 ইয়ার্স, আর স্মল t হচ্ছে 200 ইয়ার্স, রাইট? এখানেও তোমার টাইমটা যে সেকেন্ডেই বসাইতে হবে তা না। তুমি যদি স্মল টিকে ইয়ারে বসাও তাহলে t½ ইয়ারে বসাবা, তুমি যদি এইটাকে সেকেন্ডে বসাও তাহলে এটাকেও সেকেন্ডে বসাবো, ওই ইউনিটটা কাটাকাটি চলে যাবে আর কি। সো এটা আমাদের সবসময় যে সেকেন্ডেই লিখতে হবে ব্যাপারটা এরকম না। তো এখান থেকে এটা কাটো, সো এটা 2 থাকে, সো এখান থেকে আসে 1 × (-2) সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 × 1/4। e⁻⁻2 হচ্ছে 1/4, বিকজ দেখো এই যে -2 এটা আসলে লনের ভিতরে পাঠাই দিলে এরকম আসে, অ্যান্ড 2 × (-2) হচ্ছে 1/4,
অ্যান্ড ই টু দি পাওয়ার লন হচ্ছে আর লন হচ্ছে একটা ইনভার্স ফাংশন, তো এটা একটাকে ক্যান্সেল করে দেয়, সো এখান থেকে আসে 1/4। সো এখান থেকে আমরা বলতে পারি আমাদের থাকবে হচ্ছে 0.25 কেজি। ওকে, আচ্ছা এখন এটা বের হইলো, অ্যান্সার হচ্ছে 0.25 কেজি। বইতেও এটাই দেওয়া, যে কই এখানে ওরা অ্যান্সারটা লেখে নাই, ওরা এভাবে বলছে যে অনলি 3/4 অফ দ্য নিউক্লিয়াই অফ দ্য রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট উইল এমিট রেডিওঅ্যাক্টিভ পার্টিকেলস, মানে 3/4 হচ্ছে রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল ইমিট করে ডিকে হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, মানে 3/4 মানে নিউক্লিয়াসের ভিতরের 3/4 জিনিসপত্র ভেঙে চলে গেছে, বাকি থাকবে হচ্ছে 1/4। সো সেটাই আমরা বের করছি, সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন এই ম্যাথটা এই ফর্মুলা ছাড়াও করা যেত, বিকজ এটা খুবই বেসিক। কারণ হচ্ছে দেখো, প্রথমে 1 কেজি ছিল, বলা আছে হাফ লাইফ হচ্ছে 100 বছর, তার মানে আমাদের বলছে 200 বছর পর কত থাকবে। সো 100 বছর পর, প্রথম 100 বছর পর কতটুকু থাকবে? 0.5 কেজি, হাফ। পরের 100 বছর পর এই এখনকার হাফ আবার কত? 0.5-এর হাফ কত? 0.25। সো সেইটা থাকবে। ওকে, সো এটা ডিরেক্টলি বলে দেওয়া যায়, এটা হচ্ছে 0.25 কেজি। বাট এটা যদি এত সহজেই বের করা যায়, তাহলে এই ফর্মুলাটার দরকার কি? ফর্মুলাটার দরকার হচ্ছে, আমি যদি এখানে তোমাকে 100 বছর, মানে এরকম একদম ইন্টিজার নাম্বার না বলে, আমি যদি তোমাকে বলতাম 175 বছর পর কতটুক থাকবে, তখন তুমি এটা বের করতে পারতো না এইভাবে, ঠিক আছে? তখন তোমার এই ফর্মুলা দিয়েই করতে হতো। সো এর জন্য এই ফর্মুলাটা শেখানো, যাতে তোমরা এই টাইপের যে কোনো ম্যাথই করতে পারো। আমরা সামনে আরও এক্সাম্পল দেখাবো। আর এখন একটা ম্যাথ দেখাই, কার্বন 14 ডেটিংয়ের। একটু ওয়েট করো তারা। আমি ম্যাথটা একটা বই থেকে দেখাই, কারণ এটা একটা অ্যাকচুয়াল ডেটা দিয়ে করলে এটা ইন্টারেস্টিং হবে। একটু ওয়েট করো। আচ্ছা, তো এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে একটু ওয়েট, হ্যাঁ। সো এখানে একটা জিনিস বলা আছে যে তোমার কাছে একটা ট্রিটিয়ামের স্যাম্পল আছে। ট্রিটিয়াম তো সবাই চিনো, হাইড্রোজেনের একটা আইসোটোপ। তো একটা ট্রিটিয়াম স্যাম্পল আছে, যেই তুমি জানো, মানে তুমি প্রেজেন্ট ডে ডেটা থেকে জানো যে ট্রিটিয়ামের হাফ লাইফ হচ্ছে, ট্রিটিয়ামের হাফ লাইফ হ্যাঁ, ট্রিটিয়ামের হাফ লাইফ হচ্ছে 12.5 ইয়ার্স। এটা তুমি ধরো, এটা ইন্টারনেট থেকে তুমি জানলা। তো এখন তুমি একটা স্যাম্পল ডিসকভার করলা, যে ওই স্যাম্পলটায় দেখা গেল যে ওই স্যাম্পলটা, মানে ওই স্যাম্পলটা হচ্ছে তোমার, স্যাম্পলটা হচ্ছে ফর এক্সাম্পল ধরো 0.25 কেজি, একটা ট্রিটিয়ামের স্যাম্পল, একটা ট্রিটিয়াম আইসোটোপের স্যাম্পল ডিসকভার করলো, যেটা হচ্ছে 0.25 কেজি। তো এখন এখান থেকে আমরা জানতে চাই যে এই ট্রিটিয়াম যে তোমার পিসটা আছে, সেইটা একদম, মানে একদম ইনিশিয়ালি ধরো এটা 1 কেজি ছিল, ঠিক আছে? এটাও আমরা সামহাও বের করলাম যে একদম ইনিশিয়ালি একটা 1 কেজি ট্রিটিয়াম ছিল। তো
প্রেজেন্ট ডেতে আমরা ডিসকভার করলাম যে ওইটা মাত্র 0.25 কেজি রিমেইনিং আছে। তো এখন আমি জানতে চাই যে এই ট্রিটিয়াম পিসটার এইজ কত, মানে এটা কত বছর পুরানা। ওকে, সো এটা জাস্ট ওই আগের ম্যাথটার উল্টা। n ইজ ইকুয়াল টু হচ্ছে n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, অ্যান্ড দেন n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস লন 2 বাই ল্যামডা টি, অ্যান্ড দেন এখান থেকে অ্যাকচুয়ালি t ইজ ইকুয়াল টু বের করা যায় যে t ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ল্যামডা বাই লন 2 লন n বাই n নট, এখানটা মাইনাস আছে, সরি লন n নট বাই n, এরকম। সো এই ফর্মুলা দিয়ে তুমি এটার এইচ বের করতে পারবা। এখানে ল্যামডা বসাবা, ল্যামডা হচ্ছে ওই যে, আচ্ছা এখানে একটা ভুল লিখছি তো, এখানে এটা তো টি হাফ হবে, এটা টি হাফ, এটাও হচ্ছে টি হাফ। সো এখানে জাস্ট তুমি সব কিছু বসাবা, টি হাফ বসাবা 12.5 বছর, তারপর লন টুর ভ্যালু তো ক্যালকুলেটারে বের করতে পারবা, এন নট হচ্ছে 1 কেজি আর এন হচ্ছে 0.25 বের করো, তখন দেখবা যে এইটা আসবে হচ্ছে 25 ইয়ার্স। ওকে, সো এখান থেকে এইভাবে হচ্ছে আমরা একটা পুরানো জিনিসের বা একটা ফসিল থেকে তার এইজ ডিটারমাইন করতে পারি। আমরা এরকম আরও কিছু ম্যাথ নেক্সট ক্লাসে দেখাবো, আজকে জাস্ট একটা দেখাইলাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো তোমাদের নেক্সট ক্লাস আবার কবে হবে আমি মেসেঞ্জারে তোমাদের সাথে ডিসকাস করে নেব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।